আসসালামু আলাইকুম মেডিকেল অনুশীলনী সলভিং কোর্সের আরেকটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি সালিম সাদমান সিয়াম ভাইয়া। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা তোমরা কোশ্চেন দেখে বুঝতে পারতেছো, এটা হচ্ছে গুণগত রসায়ন। সবার প্রিয় একটা চ্যাপ্টারের নাম, সবার প্রিয়, খুবই প্রিয়। কারণ কি, এটা দিয়ে আমরা একাডেমিক লাইফ শুরু করি। এটাই আমাদের অ্যাডমিশন ফেজে আমরা যখন বিভিন্ন জায়গায় কোচিং করি বা বিভিন্ন জায়গায় পড়ি, ম্যাক্সিমাম এটা দিয়েই পড়ানো হয়। সো এটা নিয়ে একটা ভালো আইডিয়া থাকে। তারপরেও কেন যেন আমাদের যখন অ্যাডমিশনে বা আমাদের একাডেমিকে কোশ্চেন আসে, আমরা এই জায়গা থেকে বেশ কিছু জায়গায় কনফিউশনে পড়ে যাই। সো সেই জায়গাগুলো আজকে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করব। হাজারি নায়েক স্যার এবং কবির স্যারের আমাদের অনুশীলনীর যত থিওরি আছে প্লাস ম্যাথমেটিক্স প্রবলেম যেগুলো হাতে সলভ করা যায়, সেগুলো আমরা ইনশাল্লাহ ডিটেলসে সমাধান করব। সো আমি তোমাদের এখানে বেশ কিছু অংশ কোশ্চেনের আমি ব্যাখ্যা সহ কিন্তু দেখাবো। সো ব্যাখ্যাটা কি করবো, আমি পিছনে নোট অ্যাপটাই ব্যাখ্যাটা দিয়ে দিব, আর এখানে আমরা জাস্ট কোশ্চেন দেখবো, কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিব। সো আশা করি আজকের এই গুণগত রসায়ন ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকবো। আমরা ফার্স্টে থিওরি পার্টটা কভার করব, তারপর আমরা ম্যাথমেটিক্যাল পার্টটা কভার করব। এই জিনিসটা তোমার এই জন্যই বলা হচ্ছে, কারণ থিওরি পার্ট থেকে আমার অ্যান্সার করতে যদি আমার অ্যান্সারটা জানা থাকে চট করে দাগাই ফেলা যায়, কোনো রকম খুব একটা বেশি ভাবনা চিন্তার নাই, ক্যালকুলেশনের নাই, টাইম ওয়েস্টের ব্যাপার নাই। কিন্তু ম্যাথমেটিক্যাল পার্টে কি হয়, আমরা হয়তো ম্যাথটা পারি, বাট এখানে হাতে ক্যালকুলেশনের ব্যাপার থাকে অ্যাডমিশনের ক্ষেত্রে, বা আমাদের একটু থিঙ্ক করা লাগে, আমাদের একটু বিভিন্ন সূত্রগুলো ভাবা লাগে। সো এই ভাবাটার জন্য আমাদের কিন্তু বেশ টাইম যায়। সো আমরা টাইম কিলিংগুলো অবশ্যই চেষ্টা করব আমাদের লাস্টের দিকে করার জন্য। রিজনটা হচ্ছে এটা, তুমি একটা থিওরি এমসিকিউ দাগাইলেও যে মার্কটা পাবা, তুমি একটা ওই যে আমাদের ম্যাথমেটিক্যাল রিটেন টাইপের ওটা দাগাইলো 1 মার্কই পাবা। সো তোমাকে এই একটা মেসেজ দেওয়া যে আমরা যদি আমাদের এক্সামে এমসিকিউতে ভালো মার্কস ক্যারি করতে যাই, আমাদের মাস্ট বি আগে থিওরি পার্টটাই কভার দেওয়া লাগবে। থিওরি পার্ট দেখে দেখে দাগাই ফেলতে হবে, তারপরে আমরা ম্যাথমেটিক্সে লাস্টে যাব। সো আমরা এইভাবেই ইনশাআল্লাহ সলভ করব। তোমরাও এইভাবে শুরু থেকেই যদি আমাদের প্রিপারেশনটা আগিয়ে নিতে পারো, তাইলে কিন্তু আমাদের এক্সাম হলেও ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। সো আমরা চেষ্টা করব এইভাবেই তোমাদেরকে ডেভেলপ করার। সো আমরা আজকে তাহলে শুরু করি আমাদের গুণগত রসায়ন। ফার্স্টে আমরা হাজারি নায়েক স্যারের থিওরি পার্টটা করব, এরপরে কবির স্যারের থিওরি পার্টটা করব, এরপরে আমরা হাজারি নায়েক স্যার এবং কবির স্যারের ম্যাথমেটিক্যাল পার্টটা করব। সো আমরা চলো হাজারি নায়েক স্যারের থিওরি পার্টটা শুরু করতেছি। সো হাজারি নায়েক স্যারের থিওরি পার্টে প্রথম কোশ্চেনটা বলা হয়েছে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ঠিক আছে, রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষায় কোন পদার্থের প্রলেপযুক্ত পর্দা ব্যবহৃত হয়? সো আমরা জানতাম রাদারফোর্ডের যে পরীক্ষাটা ছিল সেখানে বেশ কিছু আমার উপকরণ লাগতো। একটা মোটামুটি আমরা জানি সোনার পাত, যে সোনার পাতের পুরুত্ব ছিল 0.404 সেন্টিমিটার। আরেকটা ছিল কি আমাদের মোটামুটি আমরা জানি সোনার পাতের পরে আমাদের একটা নিউক্লিয়াস লাগতো, একটা পরমাণুর নিউক্লিয়াস। সো এটা লাগতো। থার্ড যে অংশটা ছিল বা এটা পরমাণু লাগতো, থার্ড লাগতো এটা জিঙ্ক সালফাইড পর্দা। সো এই যে জিঙ্ক সালফাইড পর্দা কোন পর্দা, এটাই জানতে চাওয়া হয়েছে। এই যে জিঙ্ক সালফাইড পর্দাটা এই জন্য ইউজ করা হইতো যে আমরা যে আলফা রশ্মিগুলো ওখানে ভেদ করাইতাম, আলফা রশ্মি। সো আলফা রশ্মিগুলো যে ভেদ করাইতাম, যে আলফা রশ্মিটা পর্দায় যে আসলে আঘাত করতেছে কি করতেছে না, রিফ্লেকশন হচ্ছে কি হচ্ছে না, বা আলফা রশ্মিটার দিক কোন দিকে চেঞ্জ হচ্ছে, এগুলো বোঝার জন্য পর্দাটা ইউজ হতো। সো এই ব্যাপারটাকে বলা হয় যে অনুপ্রভা। তো জিঙ্ক সালফাইড পর্দাটা ইউজ করার রিজন হচ্ছে অনুপ্রভা সৃষ্টি। ঠিক আছে, সো আমরা আবার যদি একটু আমাদের নোট থেকে দেখে নিই ব্যাপারটা, দেখো আমাদের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা হচ্ছে। সো আমরা ফার্স্টে আমাদের উপকরণের মধ্যে আলফা কণা রাখছি। সেকেন্ড আমরা কি করছি, একটা অরাম বা আমাদের গোল্ড, হ্যাঁ গোল্ডের পাত নিছি, যেটা পুরুত্ব 0.404 সেন্টিমিটার। ওকে, আর লাস্টে আমরা কি নিছি, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা। আমাদের কোশ্চেন এটাই আসছে। সো এই ছিল আমাদের ফার্স্ট কোশ্চেনটা, আমরা আশা করি ভাইয়েরা বুঝতে পেরেছি। সো আমরা নেক্সটে দেখি আমাদের কি বলছে। 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? 3p অরবিটালের বেলায় n ও l এর মান কোনটি হবে? সো আমরা যদি একটু দেখি 3p অরবিটালের বেলায়, এখন একটা বিষয় মাথায় রাখা লাগবে যে ভাইয়া এখানে কোয়ান্টাম নাম্বার থেকে একটা কোশ্চেন আসছে, বা এটা তুমি আউটবাউন্ড নীতি থেকেও ধরতে পারো। সো এখানে আমরা একটা বিষয় মনে রাখবো যে কোনো একটা অরবিটালে, কোনো একটা ধরো s অরবিটালে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু 0, p অরবিটালে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু 1, d অরবিটালে l এর ভ্যালু 2, আর f অরবিটালে l এর ভ্যালু 3। আর এখানে যে 3টা বোঝাচ্ছে, এই 3টা বোঝায় আমার n এর ভ্যালু। তাহলে n সমান 3, এটা সব জায়গায় কারেক্ট আছে, এখানেও n সমান 3 আছে, এটাও ঠিক আছে। বাট এটা n সমান 2, মানে এটা ভুল। এটা n সমান 3, এটাও হতে পারে। এখন আমাকে বলছে n এর সাথে 3 এর সাথে কি আছে, p আছে। সো p এর জন্য আমরা দেখে আসলাম আমাদের l এর ভ্যালু কি ভাইয়া 1, দ্যাটস মিন এটা 3 আর 1, এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পেরেছি। এরপরে বলছে একটি মৌলের পরমাণুর বহিঃস্তরে দুটি অরবিটালের ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে,
বহিঃস্তরের দুইটা অরবিটালের ইলেকট্রন বিন্যাস দেওয়া মানে এই জিনিসটা তোমাকে বোঝাচ্ছে তার যোজ্যতা ইলেকট্রনের হচ্ছে ইলেকট্রনগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছে, যেমন যোজ্যতা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাসটা দেওয়া আছে 3d10 4s1 হলে পর্যায় সারণীর মৌলটির অবস্থান কোনটি হবে। দেখো ভাইয়া এই যে ডি আর এস যখন চলে আসে তখন 3d আর 4s এর মধ্যে আমরা এটা জানি যে আমার 4s এর শক্তিটা কত 4 আর এখানে l এর ভ্যালু 0, s এ তো l এর ভ্যালু 0 তাহলে 4 আর 3d এর শক্তি হচ্ছে 3 + 2 মানে এটা হচ্ছে 5, তার মানে d অরবিটালের শক্তি হচ্ছে বেশি, তাই এই d তে ইলেকট্রন পরে যায় s এ আগে যায়। তো s এ যখন আগে চলে গেল d তে যখন পরে চলে গেল তার মানে লাস্ট ইলেকট্রন d তে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এই যে মৌলটা এটা d ব্লক এলিমেন্ট, এটা বোঝা আমার ডান। তার মানে আমি যদি একটু দেখি 3d10 4s1 এর আগে কি হয়, আগে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আর্গন আসে, তা আর্গনের পরে 3d10 4s1 এই জিনিসটাই তো আসছে, আর্গন মানে 18 18 আর 10 28 28 কি 29, এটা একটা ডি ব্লক মৌল এবং ডি ব্লকের গ্রুপ কেমনে বের করে, গ্রুপ বের করার নিয়ম হচ্ছে এই যে মাথার উপর 10 আর 11 ডি আর এস মিলে 11 আছে, তার মানে এটার গ্রুপ হচ্ছে 11। সো গ্রুপ 11 এরকম কিছুই বলে নাই, দেখো এই যে এখানে একটা গ্রুপ 11 আছে, এইখানেও একটা আমাদের হচ্ছে গ্রুপ 1a এইভাবে দিছে। আচ্ছা যাই হোক 11 এখানে একটা আছে, এই যে 11। সো আমাদের তার মানে রোমান সংখ্যার ব্যাপার একটা কিন্তু এখানে চলে আসতেছে। সো দেখো খেয়াল করো এখানে আমরা কি কাজটা করতে পারি, পর্যায় সারণীতে মৌলটির অবস্থান জানতে চাওয়া হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে যে এটা চতুর্থ পর্যায়ের হবে, কারণ লাস্ট ইলেকট্রন কোথায় গেছে 4 এ গেছে, মানে তৃতীয় পর্যায় যেটা আছে এটা বাদ, ঠিক আছে। তো চতুর্থ পর্যায় বোঝা গেছে। আচ্ছা সো এটা হচ্ছে 11 এবং এটা ডি ব্লক ভুক্ত। সো আমরা কি এটা জানি যে আমাদের এস আর পি এই যে ব্লকগুলোকে আমরা এ উপশ্রেণীতে নিয়ে যাই, আর আমাদের হচ্ছে ডি আর এফ এই যে ব্লকগুলো আছে এটাকে আমরা বি উপশ্রেণীতে নিয়ে যাই, তার মানে যেটা রোমান সংখ্যা দিয়ে লেখা হয়েছে ওখানে যদি কোনো এ থাকে এটা আমি বাদ দিয়ে দিব, যেহেতু এটা ডি এখানে এ আছে বাদ, এখানে হচ্ছে বি আছে, বি এর মধ্যে তো 3 হবে না, 3 তো হবে না, এটা কত হবে 10 আর 11 গ্রুপ 11, সো এটা গ্রুপ 11, এই যে 11 বিও আছে, দ্যাটস মিন অ্যানসার এটা। প্রশ্ন হইতে পারে ভাই 11 কে কেন 1b লিখছে, এটা একটু মনে রাখবা তোমরা যে আমরা গ্রুপ নাম্বার যেটা 11 আছে এটাকে আমরা 1b লিখি, গ্রুপ নাম্বার যে 12 আছে এটাকে আমরা 2b লিখি, ঠিক আছে, আর গ্রুপ নাম্বার যে 3 আছে এটাকে আমরা 3ই লিখি বাট বি লিখি ডি ব্লকের ক্ষেত্রে। সো এই জিনিসগুলো হালকা করে আমরা একটু জাস্ট ব্যাখ্যা দিয়ে দিলাম, আমি দরকার হলে লাস্টে আমরা এই কোশ্চেনগুলোর আরেকটু ব্যাখ্যা শিখবো যেগুলো আমাদের লাগবে। আচ্ছা নিচের বিদ্যুৎ, আচ্ছা এখানে কোশ্চেনটা কি দিছে, বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর নিচের কোনটি। আচ্ছা সো এইটা হচ্ছে আমাদের তড়িৎ চুম্বকীয় বর্ণালীর থেকে কোশ্চেনগুলো আসলে করা হয়েছে, তো তাহলে আমাদের এটা কাজ হবে কি তড়িৎ চুম্বকীয় বর্ণালী অংশটা একটু দেখে আসা। তো তড়িৎ চুম্বকীয় বর্ণালী অংশটা আমাদের স্লাইডের অনেক পরে আছে, আমি তোমাকে তারপরেও দেখাই দিচ্ছি, সুন্দরভাবে আমরা তাহলে ব্যাপারটা রিলেট করতে পারবো। ওকে এখানে বেশ কিছু ব্যবহার আমার, বেশ কিছু কোশ্চেন আমার কাজে লাগবে, সেই জায়গাটা তোমরা একটু ভালোভাবে বুঝার ট্রাই করবো। হ্যাঁ এই যে এখানে দেখো, সো আমাদের এখানে দেখো বেশ কিছু অংশ এখানে কিন্তু কাভার করা হচ্ছে। দেখো তড়িৎ চুম্বকীয় বিকিরণ যেটা আছে, দেখো আমাদের মোটামুটি মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান আলো, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ। এখন এইগুলো কেন সিরিয়ালি তোমাকে মনে রাখা লাগবে, এই একটা রিজনেই মনে রাখা লাগবে, ওই যে একটা কোশ্চেন কেবল দেখে আসলা যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ যে বর্ণালীগুলা এগুলোর তোমার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর বা শক্তির ব্যাখ্যা এগুলো চাইতে পারে। সো দেখো আমরা যত একটা এখানে তো এগুলো সিরিয়ালি আছে, সো সিরিয়ালি আমরা যত উপর থেকে নিচে যাব তুমি মনে রাখবে আমার তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাবে, কি বাড়বে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, যে ল্যামডাটা বাড়বে এবং আমরা এটাও জানি ল্যামডার সাথে আমাদের ই তারপরে হচ্ছে নিউ বার এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সবাই হচ্ছে ব্যস্তানুপাতিক। কি ভাইয়া ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো সবাই হচ্ছে ব্যস্তানুপাতিক। তো এই জিনিসগুলো যেহেতু ব্যস্তানুপাতিক তাহলে বলো যে ল্যামডা যদি আমার বাড়ে তাহলে আমার ই তারপরে কম্পাঙ্ক তরঙ্গ সংখ্যা এগুলো সব কমে যাবে, এগুলো কমে। সো এই যে সিরিয়ালটা মনে রাখা এই জন্য জরুরি। এবং সিরিয়ালটা মনে রাখার একটা ছন্দ আছে, ছন্দটা হচ্ছে সি জিক্সু, হ্যাঁ জিক্সু, VIM ভিমড়ি খাই। সো ছন্দটা খুবই একটু সিলি লাগতে পারে, বাট ভাইয়ার যখন মনে থাকে তোমাদের ইনশাআল্লাহ মনে থাকবে। দেখো কিভাবে মিলে, সো এই যে কসমিক, সিতে হচ্ছে মহাজাগতিকের ইংলিশ কসমিক রে, জিতে হচ্ছে গামা রে, এক্সতে হচ্ছে এক্স রে, বাংলায় বলে রঞ্জন রশ্মি, তারপরে আমাদের হচ্ছে ইউতে আছে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি, ইউতে হচ্ছে আমাদের আলট্রাভায়োলেট লে গেল, ভিতে হচ্ছে ভিজিবল রে, আইতে হচ্ছে ইনফ্রারেড রে, এমতে হচ্ছে মাইক্রোওয়েভ, আরতে হচ্ছে রেডিওওয়েভ। সো তুমি যত নিচে যাবা তত আমার তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়বে। সো আমাদের কোশ্চেন
কোশ্চেনটা কি ছিল, আমাদের কোশ্চেনটা যেটা ছিল, কোশ্চেন ছিল হচ্ছে বিদ্যুৎ চুম্বকীয়, হ্যাঁ বিদ্যুৎ চুম্বকীয় বিকিরণের সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর কোনটি। সো সব থেকে নিচে কি ছিল, আমি যখন খেয়াল করলাম যে আমার সি জিক্সু ভিমরি খাই, সো তখন আমি দেখলাম সবার লাস্টের দিকে আমার হচ্ছে রেডিও ওয়েভ এটা ছিল, মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ ছিল। সো এখানে যে টেলিভিশন যে তরঙ্গটা এইটা সবার নিচে ছিল, সো এটার হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি। ওকে, আচ্ছা নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার মানের কোন সেটটি একটি ডি ইলেকট্রনের জন্য সঠিক। তুমি যদি চালাক হও, আমি একটু আগে তোমাকে লিখে দিছি যে কোনো একটা ডি অরবিটালে এল এর ভ্যালু হচ্ছে 2। সো আমরা কোয়ান্টাম সংখ্যার সেট যখন লিখি আমরা এইভাবে লিখি, ফার্স্টে এন এর ভ্যালু লিখি, তারপর এল এর ভ্যালু লিখি, তারপর এম এর ভ্যালু লিখি, তারপর এস এর ভ্যালু লিখি। সো 2 নাম্বারটা হচ্ছে এল এর ভ্যালু, আমার ডির জন্য বলছে যে ডিতে এল এর ভ্যালু 2, তাহলে 2 নাম্বারে 2 আছে সেটাই খালি থাকবে, বাকিগুলো কেটে দিবা। এটা 2 নাম্বারে 3 আছে কাটো, এটা 2 নাম্বারে 2 আছে রাখো, এটা 2 নাম্বারে 3 আছে কাটো, এটা 2 নাম্বারেও 2 আছে, ওকে এই দুইটার মধ্যে তাহলে যে কোনো একটা হবে। এখন খেয়াল করো আমরা জানি আমাদের এস লাস্টেরটা হচ্ছে এস বোঝায়, আর এস হচ্ছে কোনো একটা স্পিন কোয়ান্টাম নাম্বার, হয় হবে প্লাস আপ নাই হবে মাইনাস আপ, এর বাইরে কোনো সংখ্যা হইতে পারবে না। সো এখানে দেখো 0 আছে, মানে এইটাও কাটা, অ্যান্সার হচ্ছে এইটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। সেম আর একটা কোশ্চেন নিচে দেওয়া আছে, সো আমরা একটু ক্লিন করে 6 নম্বরে যাচ্ছি। 6 নম্বরে আমাদের কি বলছে, নিচের চারটি কোয়ান্টাম সংখ্যার কোন মানটি অবাস্তব। অবাস্তব কখন হয়, অবাস্তব আমাদের কিছু জিনিস মাথায় রাখা লাগবে। আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে এন, এখন এন এর মান যত হবে এল এর মান, ধরো এন এর মান 3 আছে, তাহলে এল এর মান কি কি হতে পারবে বলো। একটা প্রিন্সিপাল একটা সহকারী কখনো সমান পদ ডিজার্ভ করে বা বিলং করে তো না, আমরা বাস্তবভাবে চিন্তা করি। সো আমাদের এন এর ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সহকারী না, সহকারী তাহলে কি 3 এর সমান হইতে পারবে না, তাহলে 3 এর থেকে এক কম থেকে শুরু হবে, তাহলে এটা হতে পারবে 2 1 0, কখনো 3 হতে পারবে না। এখন যদি প্রিন্সিপালও 3 হয় সহকারীও 3 হয় তাহলে হবে না। এখন এম এর ভ্যালু কি কি হইতে পারে, এম এর ভ্যালু আমরা জানি যে আমার এল এর ভ্যালুর সাথে ডিপেন্ডেন্ট। সো এল এর ভ্যালু, এম এর ভ্যালুটা কি হয় মাইনাস এল হতে 0 সহ প্লাস এল, তাহলে এখানে 2 হলে এম এর ভ্যালু হবে -2 -1 0 +1 +2 এগুলো হতে পারে। এটা হলে 1 হলে এটা -1 0 +1, 0 জন্য 0। সো এই হচ্ছে আমার এন এল এম, আর এস এর তো বলে আসছি প্লাস আপ মাইনাস আপ। সো খেয়াল করো এখানে হচ্ছে 3, হ্যাঁ এল এর ভ্যালু 1 কম দিয়ে হতে পারে, এম এর ভ্যালু হ্যাঁ -2 হতে পারে, সো এটা হতে পারে। আমার চয়েস হচ্ছে অবাস্তব, তাহলে এন এর ভ্যালু 4, এল এর ভ্যালু 0, এম এর ভ্যালু 0, হ্যাঁ এটাও হতে পারে। এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 2, আচ্ছা এল এর ভ্যালু 2 হলে এম এর ভ্যালু যেন কি কি হতে পারে -2 -1 0 +1 +2। লিখার রিজন হচ্ছে এখানে দেখো -3 দিয়ে রাখছে, এই যে -3 দিয়ে রাখছে এটা তো হতে পারবে না এম এর ভ্যালু, তাহলে এটা হতে পারবে না, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, আমরা আশা করি বুঝতে পারছি। আমাকে বলছে 7 নাম্বার কোশ্চিনে যে এত আইসোটোপের নিউট্রন সংখ্যা কতটি। আমরা জানি যে একটা পরমাণুর যদি আমরা এই কোণার দিকে দেখি এটাকে আমরা বলি হচ্ছে প্রোটন সংখ্যা, আর এই যে কোণার দিকে বামে উপরের দিকে এটাকে বলি ভর সংখ্যা। তো আমরা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা যদি বাদ দিই a - p করি, আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমার নিউট্রন সংখ্যা। তাহলে বলো ভর সংখ্যা উপরে আছে 15, প্রোটন সংখ্যা আছে 7, তাহলে নিউট্রন কত 15 - 7, দ্যাটস মিন 8। একদম ইজি। মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি। সো এই ধরনের কোশ্চিনের জন্য আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে আমাদের এই তড়িৎচুম্বকীয় বর্ণালীগুলো ছিল এগুলো একটু ব্যবহারটা জানা লাগবে। সো ব্যবহার দেখো এখানে বেশ কিছু 2টা কোশ্চিন দিছে ব্যবহার থেকে। তো চলো আমরা একটু ব্যবহার দেখি। আমাদের এখানে বেশ কিছু ব্যবহার আছে, এই যে এখানে দেখো ইউভি রশ্মির কিছু ব্যবহার আছে। ইউভি রশ্মির ব্যবহার দেখো নেক্সট কোশ্চিনে ছিল। সো ইউভি রশ্মির ব্যবহারটা হচ্ছে এরকম যে আমাদের জাল টাকা, জাল পাসপোর্ট এইগুলো শনাক্ত করতে আমরা ইউভি রশ্মিটাকে ব্যবহার করি। আমাদের জাল টাকা, জাল পাসপোর্ট শনাক্তকরণে আমরা ইউভি রশ্মিটাকে ব্যবহার করতেছি। এছাড়াও ফেক কারেন্সি বলি ইংলিশে আসতে পারে, জাল ডাক টিকিট আসতে পারে। সো জাল টাকা শনাক্তকরণে আমরা ইউভি রশ্মির যে তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা ইউজ করি সেটাও মাঝে মাঝে আসে 230 থেকে 375 ন্যানোমিটার। ঠিক আছে, ওকে। সো আরও কিছু ব্যবহার আছে চলো। সো ইউভির জাল টাকার মধ্যে বা আমাদের হচ্ছে মূল টাকার মধ্যে ফসফর জাতীয় পদার্থ থাকে। এই ফসফর কি করে, ফসফর হচ্ছে আমাদের ইউভি রশ্মিটাকে শোষণ করে এবং বিকিরণ করে হচ্ছে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যার ফলে আমরা একটা কালার দেখতে পাই, আমরা বুঝতে পারি টাকাটা আসল ছিল। সো ফসফর পদার্থটা একটু জানা লাগবে, ফসফরটা একটু মনে রাখবা। ঠিক আছে, ফসফরটা আমরা একটু কষ্ট করে মনে রাখবো যে ফসফর জাতীয় একটা পদার্থ আছে। সো ফসফর হিসেবে কি ইউজ হয়, ধাতব অক্সাইডের বিভিন্ন আয়ন, যেমন আমাদের ইউরোপিয়াম 3 এর কালার হচ্ছে লাল, তারপর আমাদের ইউরোপিয়াম 2 এর কালার হচ্ছে নীল। এই জিনিসগুলো হালকা হালকা করে জেনে রাখো, যদি কোশ্চিন অন্যান্য যখন আমরা কোভিড সারেরটা আবার পড়বো এই তথ্যগুলো লাগবে। হ্যাঁ, আমি তো বারবার এভাবে খুলে খুলে দেখাবো না, এই যে স্লাইড বের করে করে। সো এটা তো সম্ভব না, সো এই জন্য আমি এখন দেখাই দিচ্ছি তোমাকে। সো বাংলাদেশের কিছু টাকা আছে 1500 টাকা, আর আমেরিকান ডলার আছে, ধরো এটা একটা ছন্দ আছে
5, 10, 20, 50, 100। ছন্দটা হচ্ছে কালারগুলো মনে রাখার, নীলাশা হক। সো $5 হচ্ছে নীল, লাতে হচ্ছে $10, সাথে হচ্ছে সবুজ $20, এরকম করে তুমি ছন্দটা জাস্ট একটু মাথায় রাখো, নীলাশা হক মনে রাখলে 5, 10, 20, 50, 100। সো আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে আমার মূলত এমআরআই এর ব্যবহারের জন্য। এমআরআই এর পূর্ণরূপ এটা আসবে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের সাহায্যে অত্যাধুনিক প্রক্রিয়ায় 3D ছবিগুলো তোলা হয় এই এমআরআই পদ্ধতিতে। সো এমআরআই পদ্ধতিতে তুমি বিভিন্ন মস্তিষ্কের এই যে টিউমার, আমি যে তথ্যটা চাচ্ছিলাম, মস্তিষ্কের টিউমার, কোমল টিস্যু যেমন মেরুমজ্জায় টিউমার শনাক্তকরণে এমআরআই অত্যন্ত কার্যকর। এবারে এমআরআই যেটা অনুযায়ী কাজ করে সেটা হচ্ছে এনএমআর নীতির উপর কাজ করে। এনএমআর এর পূর্ণরূপ আবার কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। এখন কিছু কোশ্চেন আসে, নিচের কোনটি এনএমআর সক্রিয়? দেখবা ভাইয়া, এনএমআর সক্রিয় হতে গেলে তাকে মাস্ট হয় আমার বেজোড় সংখ্যক প্রোটন থাকা লাগবে, নাহলে বেজোড় সংখ্যক নিউট্রন থাকা লাগবে। কি আমার প্রোটন অথবা নিউট্রনকে কি হতে হবে? বিজোড় সংখ্যক হতে হবে, তাহলেই তারা এনএমআর সক্রিয় হবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো সামনে পাবো, আমি কিন্তু থিওরিতে আলোচনা করব না। সো এমআরআই এর ব্যবহার আছে এখানে, যে আমাদের মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে, এছাড়াও কিছু ব্যবহার কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। সো আমরা সবকিছুই পড়ে ফেলছি, চলো এবার কোশ্চেন সলভে চলো। সো কোশ্চেন সলভে গেলে আমরা যে কোশ্চেনগুলো পাচ্ছি সেটা হচ্ছে মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয় কোনটি? এখন আর আশা করি ভুল হবে না, এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ফুল ফর্মটা আসবে সামনে। জাল নোট শনাক্তকরণে তুমি কোন পদ্ধতির সাহায্য নিবা? এমআরআই, এনএমআর, ডট নাকি হচ্ছে ইউভি? অবশ্যই ইউভি রশ্মির, একটু আগেই পড়ছো, এবং এখানে ইউভি রশ্মির 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের পরিসরটা ইউজ করা হচ্ছে। বোর পরমাণুতে একটি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? ভাইয়া দেখো, এখানে একটি পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? এর জন্য মনে রাখবা তোমার একটা সূত্র, সেটা হচ্ছে 2πr ইকুয়ালস টু n ল্যামডা, ইকুয়ালস টু কি ভাইয়া? n ল্যামডা। এটা হচ্ছে n, এটা হচ্ছে ল্যামডা। সো তুমি দেখো একবার ঘুরে আসলে 2πr হয়, 2πr পরিমাণ সে আমাদের পরিধির সমান দূরত্বটা অতিক্রম করতেছে। সো আমাকে এখানে বলছে বোর পরমাণুতে ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরে, মানে চতুর্থ শক্তি স্তর মানে এন এর ভ্যালুটা বসাই দাও, এন এর ভ্যালু 4, তাহলে 4 ল্যামডা পরিমাণ সে দূরত্ব অতিক্রম করতেছে, তাহলে অ্যান্সার কি হবে ভাইয়া? 4। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার সোডিয়ামের শিখা পরীক্ষায় কত তরঙ্গ দৈর্ঘ্যের বর্ণালী সৃষ্টি হয়? সো আমাদের বিভিন্ন শিখা পরীক্ষা আছে, শিখা পরীক্ষার রেসপেক্টিভে বিভিন্ন কালার দেয় এক একটা বর্ণ, এবং এই কালার দেওয়ার জন্য তাদের তরঙ্গ দৈর্ঘ্যের একটা মান আছে, সে মানটা একটু মনে রাখবা। আমাদের হচ্ছে এখানে 590 ন্যানোমিটার হবে সোডিয়ামের ক্ষেত্রে, খুব একটা আসে না, বাট অনুশীলনীতে আছে, চলে আসতে পারে। এখন রিডবার্গ সমীক ধ্রুবকের মান আমরা সবাই জানি, রিডবার্গ ধ্রুবকের বেশ কিছু মান আছে। সো আমরা যদি এখানে দেখাই দিই, আমরা একটু উপরে নিয়ে যাই এটাকে, তারপর দেখাই 12 নাম্বার রিডবার্গ ধ্রুবকের মান। সো রিডবার্গ ধ্রুবক আমাদের আছে হচ্ছে RH ইকুয়াল টু 109,678 পার সেন্টিমিটার, অথবা এটাকে লেখা যায় 1.09678 ইন্টু 10⁻7 পার মিটার। দেখো এখন কোনটাই দেওয়া আছে? রিডবার্গ ধ্রুবকের মান চাইছে, এখানে রিডবার্গ ধ্রুবকের মান দেওয়া হয়েছে যে এটা 1.0967 10⁻7 পার মিটার। সো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। নিচের কোন সমীকরণটি সঠিক নয়? সো অনেকগুলো সমীকরণ দেওয়া আছে, এখন বলছে কোনটা সঠিক নয়। এখন আমরা যদি 3 নাম্বারটায় আসি, E সমান H নিউ, এটা তো আমরা সবাই জানি, এটা হচ্ছে সঠিক। এরপরে আসো নিউ বার ইকুয়ালস টু সি বাই ল্যামডা, আমরা ইচ্ছা করলে এটা সমান লিখতে পারি যে ডেল্টা ই সমান এইচ নিউকে ভেঙে লিখতে পারি এইচ সি বাই ল্যামডা, নিউ এর জায়গায় তুমি সি বাই ল্যামডা লিখতেই পারলে, তার মানে এটাও সঠিক। এখন বলছে নিউ বার ইকুয়ালস টু 1 বাই ল্যামডা, এটাও আমরা জানি, তো ওয়েভ নাম্বার মানে তরঙ্গ সংখ্যা ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্যের অপোজিট 1 বাই ল্যামডা, এটাও সঠিক। সঠিক না কোনটা? এই যে এইটা, ডেল্টা ই সমান এইচ নিউ। তুমি যদি এই সূত্রটাই দেখো, এখান থেকে দেখা যাচ্ছে যে ই আর ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক 1 বাই ল্যামডা, তাহলে এইটা আবার সমানুপাতিক দাও, তাহলে এটা সঠিক নয়, এটাই হচ্ছে অ্যান্সার। আর এই যে ই সমান এইচ নিউ লেখা আছে, এটা একটা বিজ্ঞানীর সমীকরণ, এটাকে বলা হয় প্ল্যাঙ্কের সমীকরণ, এটা মাঝে মাঝে এমসিকিউতে চলে আসে। সো এটা একটু মনে রাখবে, এটা কিসের সমীকরণ? প্ল্যাঙ্কের সমীকরণ। ওকে, সো এই যে প্ল্যাঙ্কের কথা বললাম, প্ল্যাঙ্কের ধ্রুবকের মান অলরেডি কোশ্চেনে দিয়ে দিছে। সো প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত আমরা জানি? 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটা এইচ দ্বারা প্রকাশ করা হয়, 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটাকে তুমি যদি আর্গে নিয়ে যাও তাহলে আসে 6.626 ইন্টু 10⁻27 আর্গ সেকেন্ড। তার মানে একটা বিষয় বুঝতে পারলা যে 1 জুল সমান 10⁻7 আর্গ
এই জিনিসটাও তুমি আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। তো এখন দেখো এই কোনটার সাথে মিলে, এটা তো অপশনে আসেই না, এটা হবেও না। 6.626 10⁻34 জুল সেকেন্ড, এই যে মিলে গেছে। সো এটাই হচ্ছে অ্যান্সার। বোর ব্যাসার্ধের মান কত? তোমরা যখন বোর পরমাণু মডেল পড়ছো তখন দেখছো যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন যখন প্রথম কক্ষপথে ঘুরতেছে তার এটা ব্যাসার্ধের মান তোমার মুখস্থ রাখা লাগছে। যখন সে প্রথম কক্ষপথে ঘুরতেছে তখন তার একটা বেগের মান মুখস্থ রাখা লাগছে, তার একটা শক্তির মান মুখস্থ রাখা লাগছে। সো যখন প্রথম কক্ষপথে ঘুরতেছিল তখন তার ব্যাসার্ধের মানটা এরকম ছিল যে R1 = 0.53 অ্যাংস্ট্রম। সো আবার আমরা জানি 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার, 1 অ্যাংস্ট্রম সমান 10⁻10 মিটার। তাহলে এটাকে তুমি লেখো 0.53 × 10⁻10 মিটার। আর প্রশ্ন হচ্ছে ভাই 0.53 আকারে কিছুই নাই, এটা তাহলে আমরা এরকম লিখতে পারি, 10 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা আসে 5.3। এটা যখন 10 দিয়ে গুণ করে সংখ্যাটাকে বাড়াইছি তখন 10 এর পাওয়ার আমাকে কমাইতে হবে। কত কমাইতে হবে? একটা 10 গুণ করে কমাইতে হবে, মানে 10 একটা 1 কমাই দিতে হবে। কমানো মানে মাইনাস করা, তাহলে 10⁻11 হবে। ঠিক আছে, তাহলে 5.3 × 10⁻11, তাও মিলতেছে না, কাছাকাছি তো গেছে 5.292। তো এটাই হবে অ্যান্সার, ক নাম্বারটা। ঠিক আছে, নিচের কোনটি কম্পোজিট কণিকা? ভাইয়া কম্পোজিট কণিকা আমাদের, তারপর স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা, বেশ ধরনের কণিকা আছে। স্থায়ী কণিকা কয়টা ছিল? 3টা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই যে পেন দিয়ে মনে রাখা যেত, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, PEN, পেন। আচ্ছা, মনে রাখা এমনি যাই। আচ্ছা, কম্পোজিট কণিকা ছিল মাত্র 2টা। কয়টা? 2টা। একটা আমার ছিল হচ্ছে আলফা কণা, একটা ছিল আমার আলফা কণা, আর একটা ছিল হচ্ছে ডিউটেরন কণা। এই যে ডিউটেরন কণা। ঠিক আছে, ডিউটেরিয়ামও কিন্তু অপশনে আছে, ভুল করো না, ডিউটেরন হবে অ্যান্সার। নিচের কোন জোড়া আইসো বার? এই যে বার র, লাস্টে র আছে, মানে ভর সংখ্যাটা সেম। মনে রাখবে আইসো কথাটা একই, আইসো মানে হচ্ছে একই, আর বার মানে ভর সংখ্যা, তার মানে ভর সংখ্যা একই কার কার? ভাই ভর সংখ্যা কোথায় থাকে? বামে কোনায় উপরে থাকে। তাহলে উপরে কোথায় কোথায় মিল আছে? এই যে 14 মিলে গেছে, এটাই অ্যান্সার। ঠিক আছে, আর কোনো দেখার দরকার নেই। নিচের কোনটি আইসোটোন? আর দেখবা লাস্টে আবার অনেক সময় ঘ নাম্বারে থাকে যে ক, খ, উভয় বা সবগুলো, ওটা একটু দেখবা। নিচের কোন জোড়া আইসোটোন? মানে টোন, দন্তের ন মিলছে, মানে আইসোটোন মানে নিউট্রন মিলতে হবে। সো বাকিগুলো তুমি আস্তে আস্তে করে দেখো। তুমি হচ্ছে এইটা এসে যদি একটু দেখো, এইখানে ধরো, এই যে এখানে উপরেরটা মাইনাস নিচেরটা, অর্থাৎ ভর সংখ্যা মাইনাস প্রোটন সমান নিউট্রন। তাহলে এখানে নিউট্রন কত? 14 - 6 8টা, 16 মাইনাস আর 8টা, দেখো 8 8 মিলে গেছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি ডি ব্রগলির সমীকরণ নামে পরিচিত? আমরা জানি যে আমাদের বোর পরমাণু মডেলের পরে বোর পরমাণু মডেলের বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। কি কি সীমাবদ্ধতা? আমাদের যে আধুনিক যে তরঙ্গ ইকুয়েশনগুলো আছে, বা আমাদের যে আধুনিক যেই তত্ত্বগুলো আছে, সেইগুলো বোর তত্ত্ব ব্যাখ্যা করতে পারেন নাই। যেমন এরকম কিছু ছিল, কোয়ান্টাম বলবিদ্যা বলা হয় এটাকে আর কি, শ্রোডিঞ্জার তরঙ্গ ইকুয়েশন ব্যাখ্যা করতে পারেন নাই, ডি ব্রগলিটা ব্যাখ্যা করতে পারেন নাই, হাইজেনবার্গের অনিষ্টান ব্যাখ্যা করতে পারেন নাই। তো ডি ব্রগলির তরঙ্গ ইকুয়েশনটা এরকম ছিল যে ল্যামডা সমান h/mv। কি ছিল? ল্যামডা সমান h/mv, যেখানে ল্যামডাটা বোঝাচ্ছে তার কি? তরঙ্গ ধর্ম, একটা ইলেকট্রনের তরঙ্গ ধর্ম। আর এখানে যে এম তো হচ্ছে আমার একটা কণার ভর, এটা কিন্তু একটা কণা ধর্ম বোঝাচ্ছে। তার মানে ডি ব্রগলি সাহেব যে আমাদের হচ্ছে তত্ত্বটা দেন, সেটাকে বলা হয় দ্বৈত ধর্ম। ইলেকট্রনের কি ধর্ম? দ্বৈত ধর্ম। দ্বৈত ধর্মটাকে কি বলি আমরা? দ্বৈত ধর্মটাকে আমরা বলতেছি তার হচ্ছে তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম। সো এটা হচ্ছে ল্যামডা সমান h/mv, একটু কষ্ট করে মনে রাখবো। আচ্ছা, এরপরে আসো, আমাদের হচ্ছে বোর পরমাণু মডেলে আরো কিছু সূত্র আছে। কৌণিক ভরবেগের সমীকরণ কি? কৌণিক ভরবেগ সমান আমরা জানি L = mvr = nh/2π। তাহলে mvr = nh/π, এটা হবে না, mvr = nh/2π, এইটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়? আমরা জানি ইলেকট্রন বিন্যাসের কয়েকটা নীতি আছে, একটা হচ্ছে আউটবাউ নীতি, একটা পাউলির বর্জন নীতি, আর একটা হচ্ছে হুন্ডের নীতি। সো মূলত ইলেকট্রনগুলো অরিয়েন্টেশন হয় আমাদের হচ্ছে কি নীতি অনুযায়ী? আউটবাউ নীতি অনুযায়ী। সো এখানে একটা কোশ্চেনটা এরকম করা যায়, তো কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল সমূহে ইলেকট্রন বিন্যস্ত হয় না? সো তাইলে কিন্তু তিনটাই থাকতো, VS/EPR হইতো। যেহেতু আমার হয় চাইছে, তো মোর অ্যাপ্রোপ্রিয়েট হওয়ার মধ্যে আউটবাউ, কারণ আউটবাউ রুলসে কি বলে? n+l এর মান যার ছোট হবে তার শক্তি কম, সেখানে ইলেকট্রনটা আগে যাবে। সো এটা আউটবাউ নীতি অনুযায়ী কিন্তু হয়ে থাকে। ওকে, মৌলের যে কোনো উপশক্তি স্তরে, ভালো করে খেয়াল করো, শক্তি স্তর বলে নাই, উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের সূত্র কি? দেখো আমি কিছু সূত্র তোমাকে এখানে আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কোনো একটা অরবিটে যদি আমার বলে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেই সূত্রটা হচ্ছে 2n²। আর যদি উপশক্তি স্তর বা অরবিটাল বলে দেয়, সেই ক্ষেত্রে আমার ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে, আচ্ছা অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র আছে একটা, সেটা হচ্ছে 2l + 1।
আর একটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার একটা সূত্র আছে, মনে রাখবা একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে আমার মোট অরবিটাল সংখ্যা যদি এটা হয় 2l + 1, প্রতি ঘরে যদি 2টা করে ইলেকট্রন থাকে তার মানে এটা হবে 2 × 2l + 1, ঠিক আছে? তার মানে আমার সূত্রের অ্যান্সারটা কি হবে 2 × 2l + 1, 2l + 1 ও ছিল, এটা হবে না, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র। আমাকে বলছে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, তার মানে 2l + 1 অরবিটাল, এর সাথে 2 গুণ করে আমি মোট ইলেকট্রনের সংখ্যা পাবো। তো এটা হচ্ছে অ্যান্সার। কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব হয়? মনে রাখবা হাইড্রোজেনের বেশ কিছু সিরিজ আছে, সেই সিরিজটা আমি দেখাই আনি তোমাদেরকে, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। একটু দেখাই দিই, সেই সিরিজটা হচ্ছে এরকম, এই যে এখানে আছে দেখো, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বেশ কিছু সিরিজ আছে। একটা হচ্ছে লাইম্যান, বামার, প্যাশচেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রেস। লাইম্যান, বামার, প্যাশচেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রেস, ঠিক আছে? সো এখন খেয়াল করো যে ভাইয়া, তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে লাইম্যান সিরিজটার যে অঞ্চল সেটাকে বলে ইউভি অঞ্চল বা অতি বেগুনি অঞ্চল। এরপরে আসো বামার সিরিজ একমাত্র অঞ্চল যেটা দৃশ্যমান অঞ্চলে আমাদের রেগুলো সৃষ্টি করে, সেটা হচ্ছে দৃশ্যমান বা ভিজিবল বর্ণালীর অঞ্চলটা হচ্ছে ভিজিবল। বাকি যে কয়টা আছে লাইম্যান, বামার বাদে প্যাশচেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রেস, এই চারটা পরপর, এই চারটা প্যাশচেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রেস, এই চারটা আমাদের সবগুলো আয়ার অঞ্চল বা অবলোহিত অঞ্চলে মোটামুটি আমাদের বর্ণালীগুলো ক্রিয়েট করে। তার মানে আমি বুঝতে পারলাম যে আমাদের ব্র্যাকেট আসছিল কোশ্চিনে, তাহলে অ্যান্সার কি হবে অবলোহিত। অ্যান্সার কি হবে ভাইয়া অবলোহিত, আশা করি বুঝতে পারছি। তাহলে এই যে আমাদের বলা হয়েছে যে আমাদের কোশ্চিনটা আমি একটু উপরে তুলে দিই, কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালীর আমাদের বলছে কোন অঞ্চলে হাইড্রোজেন বর্ণালীর ব্র্যাকেট সিরিজের উদ্ভব হচ্ছে, সো আমাদের এটা হবে আয়ার বা অবলোহিত। DXY অরবিটালে কয়টি লোব থাকে? সো ভাইয়া আমরা জানি যে আমাদের S যেই অরবিটালগুলো আছে এগুলো শেপ হচ্ছে স্ফেরিক্যাল। এখন স্ফেরিক্যাল মানে তুমি এটাকে ধরতে পারো একটু গোলাকার টাইপের। আচ্ছা, P যেটা, এটাকে বলা হয় ডাম্বেল শেপ। কি বলা হয়? ডাম্বেল শেপ, দ্যাটস মিন ডাম্বেল। D বলছে এখানে, D এর হচ্ছে ডাবল ডাম্বেল। D কেমন হয় দেখতে? ডাবল ডাম্বেল। সো ডাবল ডাম্বেল যদি হয়, আমরা একটু দেখি ডাবল ডাম্বেলটা আমরা কিভাবে আঁকি। আমরা মোটামুটি D এর শেপগুলো আমরা আঁকি এইভাবে, 2টা ডাম্বেল তুমি যদি এখানে ক্রিয়েট করতে পারো তাইলেই হচ্ছে। সো এইটা একটা ডাম্বেল, আর এই মাঝখান দিয়ে এরকম একটা ডাম্বেল থাকে। তো দেখো এখানে মোট কয়টা ঘর ক্রিয়েট হয়েছে? এখানে মোট ঘর ক্রিয়েট হয়েছে 1টা, 2টা, 3টা, 4টা, মানে 4টা এখানে হচ্ছে লোব ক্রিয়েট হয়েছে। তার মানে এখানে DXY এর লোব কয়টা ভাইয়া? লোব হচ্ছে আমাদের 4টা। সো আমাদের আনসার হবে 4। ওকে, সো এখন বলছে n = 2, l = 1, m = +1 হলে ওই অরবিটালের প্রতীক কোনটি হবে? সো তুমি একটু খেয়াল করো, n = 2 মানে এটা 2 হবে, l = 1 মানে অবভিয়াসলি এটা p হবে। এখন l সমান যখন 1 হয় তখন m এর ভ্যালু কি কি হইতে পারে? -1, 0, +1। তার মানে আমার এখানে কি কি ঘর হইতে পারে? m এর ঘরে হইতে পারে এরকম যে 3টা, আমার p অরবিটালে ঘর থাকে 3টা, যেখানে আমার প্রথমটা দিয়ে আমরা এরকম -1, তারপর এটা 0, তারপর এটা +1। সো আমাদের মাঝখানের যে ঘরটা থাকে এটাকে বলি আমরা px, তার ডান সাইডের ঘরটাকে বলি py, বাম সাইডের ঘরটাকে বলি pz। আমাকে বলছে +1, তাহলে +1 এর ঘর কি? py, তার মানে এটা হচ্ছে 2py, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সো আমরা আশা করি বুঝছি। নিচের কোন অরবিটালের শক্তি সর্বনিম্ন হবে? শক্তি বের করে n + l এর ভ্যালু দিয়ে। এটা শক্তি কত? 3 + 2 মানে 5। d এর ক্ষেত্রে l এর ভ্যালু 2, এটা আমরা জানি, এটা নিয়ে এখন কনফিউশনের কোনো জায়গা নাই। s এর ভ্যালু হচ্ছে s এ l এর ভ্যালু 0, তাহলে এটা হচ্ছে, এটার শক্তি হচ্ছে ভাইয়া কত? 4। আচ্ছা, এখানে তাহলে 4 + 1, এটার শক্তি হচ্ছে 5, আর এটার শক্তি হচ্ছে 3। সো যখন n এর ভ্যালুটা, n + l এর ভ্যালুটা যত বেশি সেটা শক্তি তত বেশি। তার মানে আমার এখানে 5 হচ্ছে শক্তি, এখন 4p আর হচ্ছে 3d, এই দুইজনেরই 5 আসছে। 5 আসলে তো এখন কি করব? কার শক্তি বেশি? এখন দেখো 5 আসার পরে কার n এর ভ্যালু বেশি? n এর ভ্যালু বেশি হচ্ছে এখানে 4, এখানে 3, তার মানে 4p এর n এর ভ্যালু আবার বেশি, তাই এটার শক্তি হচ্ছে বেশি। এটা শক্তি বেশি, মনে রাখবা এটা শক্তি বেশি, ঠিক আছে, বাট এখানে ইলেকট্রনটা পরে যাবে। আউটবাউন্ড রুল কি বলে? তুমি ইলেকট্রনগুলোকে নিচতলা থেকে আস্তে আস্তে উপরতলায় নিয়ে যাবা, মানে তুমি নিম্ন শক্তি স্তর থেকে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে নিয়ে যাবা। সো কোনটার উচ্চ শক্তি স্তর? যার n + l এর ভ্যালু বেশি। এখন n + l এর ভ্যালু যদি সমান হয়ে যায় তখন যার n এর ভ্যালু বেশি, তার শক্তি বেশি, সেখানে ইলেকট্রন পরে যাবে। ওকে, 1 অ্যাংস্ট্রম
অ্যাংস্ট্রম সমান কত সেন্টিমিটার, আমরা একটু আগে শিখে আসছি 1 অ্যাংস্ট্রম সমান ভাইয়া 10⁻⁻10 মিটার। আর আমরা জানি 1 মিটারে হচ্ছে 100 সেন্টিমিটার, তাহলে 10⁻⁻10 মিটারকে আমি যদি 10 স্কোয়ার দিয়ে গুণ করি এটা সেন্টিমিটারে যাবে, দ্যাটস মিন এটা 10⁻⁸ সেন্টিমিটার। সো এটা আমার অ্যান্সার কোথায় আছে, 10⁻⁸ সেন্টিমিটার। বামার সিরিজে n2 সমান 3 হলে, আচ্ছা এগুলো ম্যাথগুলো আমরা পরে আলাদা পোর্শনে করব, এটা আবার করে ফেলা যায় এখনই। তৃতীয় শক্তি স্তরের জন্য MVR এর মান কত? সো আমরা জানি MVR বা L সমান NH/2 পাই, যেখানে n এর ভ্যালু 3, তাহলে আমরা এটাকে লিখতেই পারি আমাদের হচ্ছে 3H/2 পাই, ঠিক আছে। 3H/2 পাই কই আছে, এটা হচ্ছে অ্যান্সার। এত সোজা কোশ্চেনই অনুশীলনীতে থাকে, বাট আমরা কোনো কারণে ভুল করে ফেলি। কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে? ভাইয়া এই যে সৌরজগতের সাথে তুলনা করাটাই ছিল রাদারফোর্ডের একটা ভুল, সেটাকেই বলা হয়েছিল রাদারফোর্ডের মডেলের সীমাবদ্ধতা, সোলার সিস্টেম মডেল বলা হয়তো এটাকে, বা সোলার মডেল বলা হয়তো। সো এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল হবে আনসার। সো আমরা আশা করি 30 পর্যন্ত আমাদের ক্লিয়ার। আমরা আবারও আমাদের পরবর্তী পোর্শনে চলে যাচ্ছি। এগুলো ম্যাথ, বিকিরিত আলোক রশ্মি, এগুলো আমরা আলাদা পার্টে করব। কোন আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি হবে? ভাই আমি তোমাকে বলছিলাম, তুমি ওই যে সিরিজটা মনে যদি রাখো, সি জিক্সু ভিমরিখাই, যেখানে তুমি যত উপর থেকে নিচে যাবা তত তোমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, বাট বাকি যে ফ্রিকোয়েন্সি বলো তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, তরঙ্গ সংখ্যা কিন্তু কমে যাবে, শক্তি কমে যাবে, কম্পাঙ্ক কমে যাবে, ঠিক আছে। তার মানে আমাকে বলছে কোন আলোর রশ্মির ফ্রিকোয়েন্সি বেশি, তুমি উপর থেকে নিচে গেলে এইগুলো কমে যাবে, তাহলে ফ্রিকোয়েন্সি যে উপরে আছে তার বেশি। তো এইগুলোর মধ্যে উপরে কে আছে, দেখো রেডিও ওয়েভ সবার নিচে আছে, তাহলে এটা হবে না। আয়ার রশ্মিও মোটামুটি এই মাঝের দিকে নিচে আছে, হবে না। ইউভি রশ্মি কিন্তু একটু উপরের দিকে আছে, এটা হতে পারে। ইউভি রশ্মির উপরে কিন্তু এক্সরে রশ্মি আছে, তাহলে যে যত উপরে আছে তার তত ফ্রিকোয়েন্সি বেশি, যে যত নিচে আছে তার তত ফ্রিকোয়েন্সি কম, তার মানে আমার এক্সরে রশ্মি হবে অ্যান্সার, ঠিক আছে। সেই জিনিসটা মাথায় রাখবো আমরা। অসীম দূরত্ব থেকে কোনো ইলেকট্রন তৃতীয় শেলে স্থানান্তরিত হলে কোন বর্ণালী সিরিজের উদ্ভব হবে? ভাইয়া দেখো, ইলেকট্রন অসীম থেকে আসছে, ডাজন্ট ম্যাটার, আমার এসে থামছে কোথায়, তৃতীয় শেলে। আমি বলছিলাম ফার্স্ট শেলে আসলে সেটা হয় লাইম্যান, সেকেন্ড শেলে আসলে সেটা হয় বামার, থার্ড শেলে আসলে সেটা হয় কি, প্যাসচেন। তার মানে আমার কোন সিরিজের সৃষ্টি হবে, প্যাসচেন সিরিজের সৃষ্টি। মনে রাখবা লাইম্যান সিরিজে n1 এর যে ভ্যালুটা আছে, রিডবার্গ সমীকরণ আশা করি সবাই জানি, অবশ্যই থিওরি পার্ট কভার করে এসে এই কোশ্চেন সলভ দেখতে বসবা। এমন যেন না হয় যে ভাই যাই একটু কোশ্চেন সলভ ঢু মেরে আসি। হ্যাঁ তুমি ঢু মারতে পারো, তোমার অবশ্যই মাথায় বাকি কিছু কনসেপ্ট থাকা লাগবে, নাহলে কিন্তু তুমি একদম মানে ওই যে অতল সাগরে মাছ সমুদ্রে হারায় যাওয়ার মতো হবে। আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, তারপরেও তোমাকে মাস্ট কনসেপ্ট ক্লিয়ার করে আসতে হবে। সো দেখো আমাদের হচ্ছে লাইম্যান সিরিজে n1 এর ভ্যালু 1, বামার সিরিজে n1 এর ভ্যালু 2, প্যাসচেনে 3, তারপর ব্র্যাকেটে 4, এরকম করে আমাদের বাকি সিরিজগুলো কিন্তু হয়ে যাচ্ছে। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম কোনটা ঘটায়? সো সাধারণ নিয়মের ব্যতিক্রম আমরা জানি ডি অরবিটালে বা হচ্ছে আমাদের ডি ব্লকভুক্ত কিছু মৌল ছিল, যেমন আমাদের ক্রোমিয়াম ছিল, ক্রোমিয়ামের নিচেই ছিল হচ্ছে ভাই মোলিবডেনাম, এটা ব্যতিক্রম দেখাইতো। আবার কপার ছিল, কপারের গ্রুপেই ছিল সিলভার আর গোল্ড। এই গ্রুপটাকে কেন এক্সট্রা করে মনে রাখা লাগতো? এটা ছিল আমার সেই স্পেশাল গ্রুপ 11, যেটাকে আমি রোমান সংখ্যায় লিখতাম 1b। এইটাকেই বলা হতো আমার হচ্ছে কয়েন মেটাল, বা এটাকে আমরা বলতাম আমাদের মুদ্রা ধাতুর যে গ্রুপটা, এই জন্য এটা এতটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। সো এখন এইগুলো সবগুলো ব্যতিক্রম। ক্রোমিয়াম মোলিবডেনাম, ক্রোমিয়াম হচ্ছে 24, এটা ব্যতিক্রম, মোলিবডেনাম 42, এটা ব্যতিক্রম। এরপর আরো কিছু ব্যতিক্রম আছে, যেমন আমাদের হচ্ছে ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনিয়াম, আর হচ্ছে অ্যাক্টিনিয়ামের পরেরটা থোরিয়াম। এরা ব্যতিক্রম ধর্মী দেখাই বলেই এরা এফ ব্লকভুক্ত না হয়ে এরা সবাই হয়ে গেছিল ডি ব্লকভুক্ত। এটা কিন্তু বলা হয় ডি ব্লক এলিমেন্ট, ভালো করে খেয়াল রাখো, এটা কিন্তু এফ ব্লক না, এটা রাজাকার বলা হয় কেমিস্ট্রিতে। আচ্ছা ঠিক আছে, রাজাকার নিয়ে অনেক কাহিনী হয়ে গেছে। ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটায় হচ্ছে ক্রোমিয়াম, ঠিক আছে। নিচের কোন অরবিটাল বক্স পদ্ধতিতে আউটবাউ নীতি মানা হয় নাই? সো আউটবাউ নীতি মানা হয় নাই কোনটাতে, একটু যদি আমরা খেয়াল করি, একটু খেয়াল করো, 2s এর পরে 2p আসে। দেখো আমি যখন s আর p ব্লকের মৌলগুলোকে বলি এদেরকে রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়। রিজনটা হচ্ছে আমরা যখন আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসটা করি তখন মোটামুটি আমরা এরকম একটা কাহিনী পাই, 1s2 2s2 2p6 3s2 3p6, এই পর্যন্ত কোনো রকম ব্যতিক্রম ধর্মী ইলেকট্রন বিন্যাস কেউ দেখায় না। সো এই যে এদের মধ্যে যদি কেউ থাকে, দেখো s এর পরে p আসতেছে, তার মানে এটা কারেক্ট। তারপর 3s এর পরে 3p আসতেছে, এটাও কারেক্ট।
আর 4s আর 3dর মধ্যে আমি এটা জানি যে আমার আগে 4sটাকে ফিল আপ করতে হয়। রিজনটা কি, 4s এর শক্তি হচ্ছে 4 + 0 4, শক্তিটা কম। 3dর শক্তি হচ্ছে 5, সো 5টা আগে আমাকে 5টা পরে ফিল আপ করতে হয়, যেটা শক্তি বেশি সেখানে পরে যাবে, 4s আগে যাবে, তাই 4s আগে ফিল আপ করে 3d তে গেছে, মানে এটাও কারেক্ট। বাট এখানে যদি খেয়াল করো এই জায়গায় 5s আর 5pর মধ্যে অন্য আর একজন ঢোকার দরকার ছিল, সো সেটা যেহেতু ঢোকে নাই তার মানে এটা আমার হচ্ছে ভুল, সো এটা আমার গ হবে অ্যান্সার। আমরা যদি অপশন এলিমিনেশন পারি এই ধরনের প্যাচ লাগানো কোশ্চেন ইনশাআল্লাহ আমরা আটকাবো না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছি। এবার আসো 36 নাম্বার। 36 নাম্বার কি বলছে, M3 আয়নে, সুন্দর একটা কোশ্চেন, যে M3 আয়নে 23টি ইলেকট্রন থাকলে M এর পারমাণবিক সংখ্যা কত হবে? সো M3 আয়ন মানে বুঝো যে এখানে অলরেডি সে কয়টা ইলেকট্রন ছেড়ে দিছে, যখন মাথার উপর প্লাস থাকে তার মানে সে ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে ছেড়ে দেওয়া অবস্থায় M3 তে 23টা ইলেকট্রন আছে, কিন্তু ছাড়ার আগে আরো 3টা ইলেকট্রন ছিল, তার মানে তার ইলেকট্রন আসলেই কত, 26টা। 26 পারমাণবিক সংখ্যা কার, আয়রনের। সো আমাদের M এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 এবং এটা ছিল হচ্ছে আয়রন, সোজা কথা। আচ্ছা, ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা আছে? এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে তোমার দুইটা বিষয় কভার হবে। এক, একটু আগে দেখে আসছো ক্রোমিয়াম ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়, এটা বোঝা হবে। দুই, এখানে তুমি বুঝবা যে বিজোড় ইলেকট্রন সংখ্যা কেমনে বের করে। সো ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা ক্রোমিয়াম যদি দেখি 24, সো 24 কে আমরা এইভাবে লিখি যে আর্গন, তারপরে হচ্ছে 3d আর 4s। সো আমরা জানি এখানে 4s এ 2টা যাওয়ার কথা ছিল, 3d তে 4টা যাওয়ার কথা ছিল, বাট 3d যখন অর্ধপূর্ণ আর এটা সুযোগ থাকে 4টা থেকে 5টা ইজিলি হইতে পারে। সো 3d এখানে 5 হবে আর 4s এখানে 1 হবে, কারণ 3d 5টা মোর স্টেবল, অর্ধপূর্ণ ইলেকট্রন বিন্যাস এবং পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাসটা আমরা বলি হচ্ছে মোর স্টেবল। সো আমরা এখানে 3d 5 4s 1। খেয়াল করো এখানে বেজোড় ইলেকট্রন কয়টা হইলো? বেজোড় ইলেকট্রন যদি দেখি আমরা এখানে হুন্ডেল লটা অ্যাপ্লাই করব। সো d আর s, s এ তো একটা আছে বিজোড় অবস্থাতে আছে, একটা মানে বিজোড় সংখ্যা একই, আর ডিতে হচ্ছে 5টা ঘর থাকে, 5টা ঘরে 5টা এইভাবে গেছে, তাহলে এই যে এরাও বিজোড় অবস্থায় আছে এরাও বিজোড় অবস্থায়, তাহলে 5 আর 1 6টা হচ্ছে ক্রোমিয়ামের বিজোড় বা অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে? নিচের কোন পরমাণুতে ডি অরবিটালে ইলেকট্রন আছে? ডি অরবিটালে ইলেকট্রন শুরু হয় মূলত মনে রাখবে, ডি ব্লক মৌল শুরু হয় 21 নাম্বার থেকে, স্ক্যান্ডিয়াম থেকে ক্যালসিয়াম পর্যন্ত সব এস। আমরা এই যে মনে রাখছিলাম গ্রুপ 1 এস ব্লক, সো গ্রুপ 2 এটাও তো এস ব্লক, বাকি ডি এস ব্লক মানে কি লাস্ট ইলেকট্রন এসে গেছে। বাট আর্গন এটাও তো পি ব্লক, আমরা যাও জানি। স্ক্যান্ডিয়াম হচ্ছে আমার ফার্স্ট ডি ব্লক এলিমেন্ট, এটা হচ্ছে 21, কারণ এখানে তুমি ইলেকট্রন বিন্যাস করো আর্গন পর্যন্ত 18, 4s2 20, 3d1, লাস্ট ইলেকট্রন d1 এ গেছে, সো এটা ডি ব্লক। আচ্ছা, কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে শক্তি, এগুলো পরে করব। কোন অরবিটাল ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক? মনে রাখবে ইলেকট্রনের ঘনত্ব সর্বাধিক হবে ওই জায়গায় যেখানে আমার হচ্ছে স্পেসটা কম আছে, মানে একটা ছোট জায়গার মধ্যে যখন সেম পরিমাণ ইলেকট্রন থাকবে তার ঘনত্ব বেশি হবে। সিমিলারলি তুমি চিন্তা করতে পারো একটা রুমে এরকম আছে, একটা রুমের মধ্যে একটা ছোট স্পেসে 2 জন মানুষ আছে, আবার একটা বড় রুমের মধ্যে 2 জন মানুষ আছে, কোন জায়গায় ঘনত্বটা বেশি হবে? অবশ্যই যেটা একটা ছোট জায়গার মধ্যে 2 জন মানুষ আছে। সো এরকমই চিন্তা করো একটা পরমাণুর ক্ষেত্রে 1s মানে কি ছোট একটা শক্তি স্তর, এখানে s মানে কি 2টা ইলেকট্রনই ম্যাক্সিমাম থাকতে পারে, পাশে 2s মানে কি এটা বড় জায়গার মধ্যে 2টা, এটা ছোট জায়গার মধ্যে 2টা। সো 1 এর থেকে ছোট তো আর হইতে পারে না কেউ, এটা ছোট জায়গার মধ্যে যখন 2টা ইলেকট্রন আছে এটার ঘনত্ব সবচেয়ে বেশি, সো মানে এটা হবে 1s, ঠিক আছে? অ্যান্সারটা আশা করি বুঝতে পারছো। ট্রাফিক সিগন্যালের এগুলো আমরা পরে করতেছি। 3d অরবিটালের জন্য m এর নিচের মান নিচের কোনটি হবে? সো দেখো ভাইয়া d অরবিটালের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে d অরবিটালের ক্ষেত্রে l এর ভ্যালু 2, আর l এর ভ্যালু 2 হলে m এর ভ্যালু হইতে পারে -2 -1 0, তারপর +1 +2, তার মানে এই যে এই অ্যান্সারটা হবে, আশা করি এটা আমার মুছে দেওয়া লাগলো। সো এটা আমার হবে হচ্ছে -2 -1 0 +1 +2, ঠিক আছে? এটা হবে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, রেসপন্স করতেছে কম। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের সেই রিডবার্গ সমীকরণের সূত্রটা দেওয়া আছে, নিউ বার বা এটাকে লেখা যায় 1/λ ইকুয়ালস টু RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সমীকরণটিতে লাইম্যান সিরিজের ক্ষেত্রে n1 এর ভ্যালু কত? ভাই আমি আগেই বলে আসছি সিরিজ শুরু হয় লাইম্যান দিয়ে, তাহলে n1 এর ভ্যালু হবে লাইম্যান সিরিজের জন্য 1। সো এটা কোথায় আসছে? এটা চট্টগ্রাম বোর্ড 16 সালে আসছে, এটা হচ্ছে 1। পরমাণুর কোন দুটি কণিকা সংখ্যা পরস্পর সমান? সো আমরা জানি একটা পরমাণুতে সাধারণ অবস্থায় কোনো আয়ন না, পজিটিভ নেগেটিভ কিছুই নাই, একটা পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান থাকে। যারা এটা ছোটবেলা থেকে কেমিস্ট্রি পড়তেছি বা আমাদের কেবল আমাদের
রসায়ন সাবজেক্টের সাথে পরিচিত হচ্ছি বা যারা বিজ্ঞান নামে পরিচিত হয় সবাই জানি এটা, যে আমাদের একটা নিউট্রাল পরমাণুতে আমাদের বা অ্যাটমে ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সেম থাকে। মজার ব্যাপার হচ্ছে এই কোশ্চেনটা একবার বুয়েটের অনেক বছর আগে এমসিকিউতে আসছে, সেটা থেকে হাসার কিছু নাই। অনেক সময় ওই এক্সাম হলে টেনশনে আমরা এই জিনিসও ভুল করি, তো এইগুলো মাঝে মাঝে থাকবে জাজ করার জন্য। তোমাকে সবসময় যে কঠিন কোশ্চেন থাকবে না, তোমাকে কঠিন কোশ্চেনের মাঝে এই টাইপ কোশ্চেনও দেওয়া থাকবে, বাট তুমি কঠিন কোশ্চেনে কি করবা, অ্যান্সারে টাইম নষ্ট করবা। এই প্রশ্নগুলো যারা অ্যান্সার করতে পারবে না ওদের তো শিওর চান্স মিস, কিচ্ছু করার নাই, ঠিক আছে? এই জিনিসগুলো কখনোই মিস করা যাবে না, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। কোনো চিপা চাপার মধ্যে দেখবা দেওয়া থাকে, সো এইগুলো বেছে বেছে আগে দাগাইতে হবে। আমি এইটাই তোমাকে বুঝাইতে চাচ্ছি। উচ্চ শক্তির অরবিটাল নিচের কোনটি? উচ্চ শক্তির অরবিটাল মানে কি, যেখানে আমার হচ্ছে n+l এর ভ্যালুটা বড়। তো এটা হচ্ছে f এর l এর ভ্যালু 3, তাহলে এটা হচ্ছে 4 আর 3 এ 7, এটা হচ্ছে 5 আর 0 5, এটা হচ্ছে 5 আর 1 6, এটা হচ্ছে 6, তো এটা 7, এটাই অ্যান্সার। পি অরবিটালের আকৃতি কিরকম আগেই বলে আসছি, পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকার, সো ডাম্বেল, ডাবল ডাম্বেল হচ্ছে ডিতে ডি আছে, ডিফল্ট ডাবল ডাম্বেল। নিচের পারমাণবিক সংখ্যাযুক্ত মৌলের কোনটি পি ব্লকভুক্ত? ভাইয়া পি ব্লকভুক্ত কারা? এই যে 3, এটা লিথিয়াম, আমরা জানি যে হাইলিনাকে, এই যে হাইলিনাকে এটা গ্রুপ 1, এটা এস ব্লক। তারপর না হচ্ছে সোডিয়াম, তার মানে এটা লিথিয়াম, এটা সোডিয়াম, এটা সব এস ব্লক ভাইয়া। এই যে 43, এটাও আমি বুঝতেছি না, বাট 33টা বুঝতেছি। কেন? কারণ আমি নাইট্রোজেন চিনি 7, ফসফরাস চিনি 15, তার 18 নিচেই থাকে হচ্ছে আর্সেনিক। নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা মানে এসবি অ্যান্টিমনি বিদ্যমান মানে বিসমান। সো এই যে 33টা আমি জানি, এবং 33 যে আর্সেনিক এটা গ্রুপ 15, গ্রুপ 13 থেকে 18 পি ব্লক, এক্সেপ্ট আমাদের কি, এক্সেপ্ট হচ্ছে আমাদের হিলিয়াম, তাই না? হিলিয়াম হচ্ছে 1s2, সো এই যে 1s2 এর কারণে ওটা আবার এসে চলে যায়, তার মানে অ্যান্সার হবে কি 33। এই যে আর্সেনিকের গ্রুপ আর পর্যায় কিন্তু বের করতে দেয়, এটা সুন্দর কোশ্চেন কিন্তু। তাহলে গ্রুপ কোনটা? গ্রুপ হচ্ছে আমাদের 15, আর পর্যায় কোনটা? পর্যায় হচ্ছে 2 3 4 নাম্বার পর্যায়ের। ওকে, সো নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডেন নিয়ম প্রযোজ্য নয়? হুন্ডেন নিয়ম প্রযোজ্য নয় কোনটায়? দেখো এখানে আমার বেশ কিছু কোশ্চেন আছে, নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে হুন্ডেন নিয়ম প্রযোজ্য নয়। দেখো ক্রোমিয়াম ছিল ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস, সো ক্রোমিয়ামে কিন্তু আমরা এই কাজটা করছিলাম যে আমাদের ক্রোমিয়ামে আমাদের হচ্ছে এরকম ছিল, আর্গন 3d5 4s1। দেখো হুন্ডের নিয়ম যদি প্রযোজ্য হইতো, হুন্ড বলতেছে যে আমার আগে 4s ফিল আপ করে তারপর 3d যাইতে হবে, বাট আমি দেখলাম যে আমার স্টেবিলিটির জন্য আমি 4s থেকে একটা ইলেকট্রন 3d তে নিয়ে নিলাম। তার মানে এইটার ক্ষেত্রে এই যে এইরকম একটা কাহিনী দেখা যাচ্ছে, হচ্ছে এস কাভার না করেই আমার হচ্ছে কোথায় চলে গেছে, এস কাভার না করে আমার মোটামুটি ডিতে চলে গেছে, তাই এটাকে বলা হচ্ছে ব্যতিক্রমধর্মী, হুন্ডের ক্ষেত্রে মানে নাই। সো এটা হবে অ্যান্সার ক্রোমিয়াম, ঠিক আছে? আর বাকিগুলো হুন্ডের নিয়ম মানবে, যেমন নাইট্রোজেনের লাস্ট শেলে 2 আর 5 7, লাস্ট শেলে আছে পিতে 3টা, সো এই যে পিতে এরকম 3টা থেকে 1 2 3, পি এর আগে এসে কাভার করে যায়, সো এসে এরকম 2টা কিন্তু আগে কাভার করে যায়, 1s2 2s2, 2s2 তে 2টা কাভার করে তারপর 2p3 তে, এরকম নাইট্রোজেনের নিচেই ফসফরাস আছে সেম, সালফারও সেম, সো ওইটাই খালি মানতেছে না কারণ ওটা ব্যতিক্রমধর্মী। তরঙ্গ সংখ্যা নিউবার কোন রশ্মির ক্ষেত্রে বেশি হয়? সো আমি জানি যত ল্যামডা যত নিচে যাবে তত বেশি হবে, বাকিগুলো যত উপরে থাকবে তত বেশি হবে। উপরে কারা ছিল? আমি বলছিলাম সিজিক্সু ভীমরেখা, ইউবি মোটামুটি উপরে, সিজিক্সু ভীমরেখায় বলছিলাম, তাই না? আচ্ছা, তার মানে ইউভি সবার উপরে আছে আপাতত, আয়ার তার একটু নিচে আছে। রেড রে মানে বুঝতেছো ভিজিবল রে এর মধ্যে একটা দিছে, ভিজিবল ইউভির, কিন্তু দেখো সিজিক্সু ভীমরেখায় এই জিনিসটার মধ্যে দেখো আমরা দেখছিলাম হচ্ছে ভিতে ভিজিবল রে, এই যে ভিজিবল রে কিন্তু ইউভির নিচে ছিল, আর এই ভিজিবল রে এর মধ্যে রেড রে ছিল, তার মানে এটাও নিচে আছে, আর এক্স রেটা সবার উপরে আছে। এই যে সিজিক্সু ভীমরেখায় জিনিসটা যদি আমি আবার লিখি, দেখো যে এক্স রেটা উপরে আছে সবার, ইউভি তার নিচে আছে, ভিজিবল রে কিন্তু তার নিচে আছে। এর মধ্যে আমরা আবার 7টা ভাগ করতে পারি, যে আমার বেনিয়া সহ কলা, যেমন বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল, সো রেড রে কিন্তু ওর মধ্যে পড়তেছে, তার মানে আমার অ্যান্সার হবে কি এক্স রে। সো এক্স রে কই আছে? এক্স রে দুইবারই কিন্তু অ্যান্সার হইলো। নিচের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে? বারবার বলতেছি, সেটা হচ্ছে আমাদের কয়েকটা ছিল, এটা হচ্ছে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের নিচে ছিল মলিবডেনাম, এরপরে ছিল হচ্ছে কপারের গ্রুপটা, কপার সিলভার গোল্ড, দেখো সিলভার আছে, সিলভার হচ্ছে অ্যান্সার। আইসোটোনের উদাহরণ নিচের কোনটি? আইসোটোনের উদাহরণ নিচের কোনটি? আইসোটোন মানে ভাইয়া নিউট্রন সংখ্যা সেম, আইসোটোন মানে কি নিউট্রন সংখ্যা সেম। নিউট্রন কোথায় সমান হচ্ছে দেখো তো, লাস্টেরটাই যাও তো, এই যে 31 - 15 কত 16, 32 - 16 মানে 16, এটাই হবে অ্যান্সার। বাকিগুলো মিলাও, মিলবে না। এখানে দেখো 40 40 দেওয়া আছে, এটা আইসো বার, এখানে 40 40 দেওয়া আছে, এটা আইসো বার। তারপর এখানে দেখো এখানে কি দেওয়া আছে, 13 থেকে 7 বাদ দিলে 6,
এখানে হচ্ছে 13 থেকে 6 বাদ দিলে 7, 6 7 মিললে তো মিলে নাই তো নিউট্রন, হবে না। নিচের কোন আয়নটি অধিক স্থিতিশীল হবে? সো এইটা একটু কনফিউজিং কোশ্চেন তোমার মনে হইতে পারে, বাট আমি তোমাকে কারেক্ট অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। সো এটা হবে হচ্ছে কপার 2+। দেখো কপার প্লাসে তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবা 29 ছিল, তাহলে 29 এটা ব্যতিক্রম ছিল, তাহলে কি রকম ছিল ভাই? ফার্স্টে আর্গন ছিল, তারপর 3d ছিল, 4s ছিল। সো 3d 10 ছিল, 4s 1 ছিল, ব্যতিক্রম ছিল। যখন এখানে প্লাস আছে মানে একটা ইলেকট্রনে s থেকে চলে গেছে, তাহলে তখন এটা হয়েছে কি আর্গন 3d 10 4s 0। তাহলে এটা কি হয়েছে? একটা ইলেকট্রন গেলে 4s 0 হয়েছে, তাহলে দুইটা গেলে কি হয়েছে? দুইটা গেলে হয়েছে আর্গন 3d আর 4s তো 0, একটা গেলে হয়েছিল, তাহলে 3d 10 এর জায়গায় 3d 9। এখন দেখো ভাইয়া তুমি আমাকে বলতে পারো ভাইয়া একটু আগে আপনি শিখাইলেন যে d5 অর্ধ পরিপূর্ণ, d10 পরিপূর্ণ হলে অধিক স্টেবল, তার মানে এটা বেশি স্টেবল হওয়ার কথা ছিল, কিন্তু আমার স্টেবল আপনি আবার বলতেছেন এইটা। রিজনটা কি? রিজনটা হচ্ছে এটা, তুমি এখানে আমরা যেটা স্টেবিলিটির অর্ডারটা মনে করি, আসলে এটা স্টেবিলিটির অর্ডার না। স্টেবিলিটির অর্ডারটা মেনটেন করার জন্য আমাদের হচ্ছে কার্যকর কিছু চার্জের ব্যাপার থাকে, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখবা। এইটা একটা খুবই হিট কোশ্চেন যে আমাদের কপার 2+টা হচ্ছে আমাদের অধিক স্থিতিশীল হবে কপার প্লাস থেকে। এরকম আরেকটা কোশ্চেন আমি তোমাকে বলে দিই। ধরো এখানে কোশ্চেন আছে আয়রন 2+ আর আয়রন 3+। সো এই দুইটার মধ্যে যদি আমাকে কোশ্চেন করে যে ভাইয়া নিচের কোনটি আমার অধিক স্থিতিশীল হবে, সো এই ক্ষেত্রে তুমি কোন অ্যান্সারটা দিবা? সো এখানে তুমি একটা বিষয় মনে রাখবা যে আমাদের হচ্ছে কার্যকর চার্জের ব্যাপারটা বললাম, বা এটা আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে আমরা এখানে ইলেকট্রন অরিয়েন্টেশন তো করবোই, সেটা ঠিক আছে। ইলেকট্রন অরিয়েন্টেশনে এখানে আয়রন করলে এটা মোটামুটি আমাদের 3d6 আসবে, আর এটার বিন্যাসে 3d5 আসবে। সো আমরা ব্যাখ্যাটা এরকম জানি যে এটা যেহেতু 3d5 এটা মোর স্টেবল, তো এই জন্য আমরা জায়গায় দিই, কিন্তু এটা আসল ব্যাখ্যা না। আসল ব্যাখ্যাটা হচ্ছে দেখো এখানে কার্যকর চার্জ আছে কত? 3। সো এই চার্জটাকে আমি উপরে দিব, নিচে আয়রনের যে ভরটা আছে ভরটা দ্বারা ডিভাইড করব। আয়রনের ভর কত আছে? মোটামুটি আমাদের আয়রনের ভর আছে হচ্ছে 55.85। আবার এখানে আমার আয়রনের চার্জটা কত আছে ভাই? 2। তাহলে আমরা 2 দিব, নিচে আয়রনের ভরটাতে ডিভাইড করব। তো আমরা এটাও জানি যে আমাদের যদি হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লব বড় সেটা বড়। সো আমাদের দেখো দুইটাই কিন্তু হর সেম, তাহলে এখানে লব 2 আর 3 এর মধ্যে 3 বড়, তার মানে এইটার চার্জ কার্যকর চার্জের মান বেশি, তাই এইটা হচ্ছে আমার মোর স্টেবল, ঠিক আছে? সেম ব্যাখ্যাটা আমি এই জায়গায় দিব। কপারের ক্ষেত্রে এটা আছে প্লাস, কপারের ক্ষেত্রে যেহেতু ভাই এটা প্লাস আছে, সরি কপারের ক্ষেত্রে আবার শব্দ চলে গেল। আচ্ছা, কপারের ক্ষেত্রে যেহেতু এটা প্লাস আছে তাহলে আমি এটাকে কি লিখবো? +1 ডিভাইড বাই আমার কপারের ভর 63.5, আর এটাকে আমি লিখবো +2 ডিভাইড বাই 63.5। সো এখানে দেখো আবারও হর একই, লব যেটার বড় সেটার বড়, তো এটার হচ্ছে আমার স্টেবিলিটিটা বেশি হবে, ঠিক আছে? এই ব্যাখ্যাটা কিছু কিছু জায়গায় কাজে লাগবে, মাথায় রাখবো, এটা কিন্তু তোমার ভুল হইতে পারতো। আচ্ছা, নিচের কোনটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য নয়? বোর তত্ত্বর ক্ষেত্রে একটা সাফল্য ছিল ভাইয়া, ঠিক আছে, এটা হচ্ছে বর্ণালী ব্যাখ্যা করতে সক্ষম, বাট আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা ছিল যে এরা বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও এক ইলেকট্রন বিশিষ্ট হচ্ছে পরমাণুর ক্ষেত্রে শুধুমাত্র বর্ণালী ব্যাখ্যাটা করতে পারতো। তার মানে যেখানে এক ইলেকট্রনের বেশি আছে, এক ইলেকট্রনের বেশি বা কম আছে, বেশি বা কম আবার কেমন ধরনের 0 থাকতে পারে, সেখানে প্রযোজ্য নয়। তার মানে হাইড্রোজেনে এক ইলেকট্রন আছে, এটাই প্রযোজ্য। হাইড্রোজেন প্লাসে যদি খেয়াল করি, হাইড্রোজেন তো একটা ইলেকট্রন ছিল, প্লাস মানে কেউ একটা ইলেকট্রন ছেড়ে দিছে, তার মানে এখানে ইলেকট্রন হচ্ছে 0টা, তার মানে এটাই প্রযোজ্য নয়, ঠিক আছে? বাকিগুলো মিলাই দেখো একটা ইলেকট্রন থাকবে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি E1 হলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে? সো আমরা আগেই বলে আসছি হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথে ইলেকট্রনের বেগ, ব্যাসার্ধ, শক্তি, এটার মান মনে রাখা লাগবে, এটার ইকুয়েশন মনে রাখা লাগবে। সো আমি যদি একটু তোমাদের নোট অ্যাপ ওপেন করে আমি যদি একটু তোমাকে লিখে দিই এই ভ্যালুগুলো কেমন হবে, এদের সম্পর্কগুলো কেমন হবে, তুমি ভালো মতন বুঝতে পারবা। তো এখানে আমরা মনে রাখবো যে আমাদের ধরো n-তম কক্ষপথের ব্যাসার্ধ হবে R1 ইন্টু R1 এর সাথে আমাদের হচ্ছে এরকম একটা ব্যাপার থাকবে n²/z, এটা অ্যাংস্ট্রমে থাকবে। এখন R1 এর ভ্যালু কত ভাইয়া? 0.53 অ্যাংস্ট্রম, আপনি একটু আগে শিখাইছেন, ইন্টু n²/z, এটা কিন্তু অ্যাংস্ট্রমে চলে যাবে। এরপর আসো আমাদের Vn এর ভ্যালুটা কি, মানে বেগেরটা। সো এটা হবে V1 এর সাথে আমাদের z/n, এটা মিটার পার সেকেন্ডেই আমরা থাকবো। আচ্ছা, V1 এর ভ্যালু হচ্ছে 2.81 ইন্টু 10⁶ ইন্টু আমাদের এখানে কি আসবে ভাইয়া? z/n মিটার পার সেকেন্ডে। ওকে, এরপরে আসো En, মানে আমাদের শক্তিরটা আমার চাইছে, সেটা হবে E1 ইন্টু আমাদের z²/n², এটা হবে আমার ইলেকট্রোভোল্টে। সো এটা হবে -13.6 ইন্টু z²/n², এটা হচ্ছে ইলেকট্রোভোল্টে। সো এখানে কিছু ব্যাপার আছে যে ফার্স্ট অফ অল ভাইয়া আপনি আমাকে কোশ্চেন এটা অ্যাংস্ট্রমে দিচ্ছেন, তুমি অ্যাংস্ট্রম থেকে মিটারে নিতে পারো না, তুমি তো
তুমি তো অনেক দিন পড়ালেখা করছো, তোমরা তো আর বাচ্চা না, তাই না? 10⁻⁻10 মিটার। আচ্ছা, এখন আসো আমাদের বেগের ক্ষেত্রে তো আমরা মিটার পার সেকেন্ডে আছে, এসআই ইউনিটে আছে, চেঞ্জ করার কোনো দরকার নেই। ইলেকট্রোভোল্টেরটা আসে, 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 × 10⁻⁻19 জুল। সো এইভাবে আমরা ইলেকট্রোভোল্ট থেকে জুলে চলে যেতে পারি। দেখো এখন আমার শক্তির ক্ষেত্রে যদি আমি একটু দেখাই, সো আমার শক্তির ক্ষেত্রে এনতম কক্ষপথের শক্তিটা কেমন হচ্ছে, এনতম কক্ষপথের শক্তিটি ইজ প্রপোর্শনাল টু আমার হচ্ছে জেড স্কোয়ার, জেড স্কোয়ার হচ্ছে সমানুপাতিক। দেখো খেয়াল করো, জেড স্কোয়ারের সমানুপাতিক, জেড স্কোয়ারের সমানুপাতিক কিন্তু এন স্কোয়ারের ব্যস্তানুপাতিক। তো এই লাইনটা একটু মনে রাখো, অন্যগুলোর ক্ষেত্রে তুমি বের করতে পারবা। আর এনতম কক্ষপথে আর মানে এনতম কক্ষপথের ব্যাসার্ধ হবে আমাদের হচ্ছে এন স্কোয়ারের সমানুপাতিক কিন্তু জেড এর ব্যস্তানুপাতিক। তারপরে আমার ভি এনতম কক্ষপথে বেগ হবে কি হবে, বেগ হবে হচ্ছে জেড এর সমানুপাতিক কিন্তু এন এর ব্যস্তানুপাতিক। সো এই জিনিসগুলোই জাস্ট তোমাকে রিকল করা লাগবে। এখন আমাকে বলছিল, আমাকে কি কোশ্চেনটা কি করছিল সেটাই যাই। আমাকে কোশ্চেন করছে এরকম, কোনটা কোনটা কোনটা, এই 54। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি যদি E1 হয়, তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের শক্তি কত গুণ? তাহলে E1 এর কত গুণ হবে? 1/n স্কয়ার গুণ। তাহলে E1 ইন্টু হচ্ছে 1/n স্কয়ার মানে 1/3 স্কয়ার মানে E1 ইন্টু 1/9, E1 ইন্টু 1/9। ঠিক আছে, তো এটা হবে অ্যান্সার। ওকে, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? আমি আগে পড়ে আসছি বামার সিরিজ, এটা জানি। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 2 হলে এম এর ভ্যালু কত? ভাইয়া সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 2 হয়, এম এর মান কয়টি হয়? আমরা জানি -2, -1, 0, +1, +2, অথবা এম মানেই তো অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্ণয়ের একটা সূত্র ছিল m = 2l + 1। তাহলে এল এর ভ্যালু যদি আমার এখন 2 হয়, তাহলে 2l + 1 মানে এটা 5, মানে 5টা হবে। যেভাবেই তুমি বের করো 5টা। সো অ্যান্সার কত? 5। এগুলো সব কিন্তু বোর্ড কোশ্চেন ভাইয়া, ভালো মতন পড়ে নিও, ঠিক আছে? ব্যাখ্যা কিন্তু ভাইয়া সবই দিয়ে দিচ্ছি। আচ্ছা, 57 নম্বর কি বলছে? Fe2 আয়নের ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা কয়টি? একটু আগে বলে আসি 6টি। তারপর দেখাই দিই একটু। আগে Fe-টা করো। যারা এই যে Fe2 ডিরেক্ট করতে যায় কিছু জায়গায় ভুল করে, ভুলগুলো আমরা যাতে না করি। আর্গন 3d4s, সো 4s to 3d6, 26 ডান। এবার যখন Fe2+ বলছে, তখন আমার ইলেকট্রন কই থেকে আগে যাবে? ইলেকট্রন যাবে হচ্ছে, মনে রাখবা, আমার 3d তে পড়ে গেছে ঠিক আছে, বাট আমার ইলেকট্রন যখন ত্যাগ হবে তখন আমার আউটার মোস্ট অরবিট থেকে যাবে, একদম বাইরের শক্তি স্তর থেকে ইলেকট্রনটা ত্যাগ হবে। তাহলে এটা হবে 3d6, এটা হবে 4s0। দ্যাট মিন এটা হবে ডিতে 6টা আছে। কয়টা? 6টা। কোন অরবিটালটি সম্ভব? এই অরবিটাল সম্ভব হতে গেলে আমি আগেই বলছি, একজন প্রিন্সিপাল আর একজন সহকারীর ভ্যালু কখনো সেম তুমি বানাইতে পারবে না। সো এখন দেখো 3f এ যদি দেখো n এর ভ্যালু 3 আর f এর ক্ষেত্রে l এর ভ্যালু 3, তাহলে এটা সম্ভব না। আচ্ছা, 3d-র ক্ষেত্রে দেখো, আর 3d-র ক্ষেত্রে দেখো n এর ভ্যালু 3 বাট d তে l এর ভ্যালু 2, তার মানে এইটা সম্ভব, এটা হবে অ্যান্সার। 2d-র ক্ষেত্রে দেখো n এর ভ্যালু 2, এটা কিন্তু খ নাম্বারেও আসে। l এর ভ্যালু কি? l এর ভ্যালু হচ্ছে 2, d তে l এর ভ্যালু 2, তার মানে এটাও সম্ভব না। 1p জীবনে শুনছো? আচ্ছা দেখি তাও, n এর ভ্যালু 1, l এর ভ্যালু 1, তার মানে প্রিন্সিপাল আর সহকারী এক হয়ে গেছে, হবে না। সো এটা হবে 3d। পরমাণুর দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান কত? আমরা জানি কৌণিক ভরবেগ mvr = nh/2 n এর ভ্যালু 2 বসাবো, 2 নিচে কেটে যাবে, সো এটা কি হবে? h/π। সো এটা হয়তো তোমার মুখে মুখে করে ফেলা যায়, বাট আমি একটু লিখে দিচ্ছি nh/2 তাহলে n এর ভ্যালু 2 বসাইলাম, 2h/2 2 কেটে গেল h/π। ওকে, নিচের কোনটির ক্ষেত্রে বোরের মডেল প্রযোজ্য না? আগেই বলছি এক ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য ভাই, বাকিগুলোর ক্ষেত্রে না। হাইড্রোজেন প্লাস, এটার ক্ষেত্রে দেখো ইলেকট্রন 0 হয়ে গেছে, তাহলে এটার ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা প্রযোজ্য চাইছে, প্রযোজ্য নয় না, তাহলে এটার ক্ষেত্রে প্রযোজ্য নয়। হিলিয়াম প্লাস, এটার ক্ষেত্রে ইলেকট্রন কয়টা ভাই? ইলেকট্রন একটা, তার মানে এটার ক্ষেত্রে প্রযোজ্য। মানে হিলিয়ামে ইলেকট্রন 2টা ছিল, +1 মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে। লিথিয়াম প্লাস, লিথিয়ামে ইলেকট্রন 3টা থাকে, প্লাস মানে একটা ইলেকট্রন গেছে গা, তার মানে এখানে হবে 2টা। বেরিলিয়াম মানে এখানে ইলেকট্রন 4টা ছিল, 2টা ইলেকট্রন গেছে, মানে এখানে ছিল 2টা। সো দ্যাটস মিন আমার অ্যান্সার হবে কি? হিলিয়াম প্লাস। ওকে, সো আমরা 60টা শেষ করে ফেলছি, আর আমাদের দেখি কয়টা করা যায়। পরমাণুর তৃতীয় শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি? তৃতীয় শক্তি স্তরে অরবিটাল সংখ্যা, মনে রাখবা আমার যখন n এর ভ্যালু দেওয়া আছে তখন আমার অরবিটাল সংখ্যা m এর ভ্যালু বের করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে n স্কয়ার। তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9টা, ঠিক আছে? অ্যান্সার হবে কি? 9। ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা সেট কোনটি? দেখো ক্যালসিয়াম পরমাণুর সর্ববহিঃস্থ শক্তি স্তর মানে কি? সর্ববহিঃস্থ শক্তি স্তর মানে এটাই বোঝায়, ক্যালসিয়াম হচ্ছে 20। সো এখানে তুমি ইলেকট্রন বিন্যাস করলে আসে আর্গন,
আর তারপরে সে 3d, তারপরে সে 4s। সো আমরা জানি 4s এ দুইটা যাবে, 3d তে যাবে না। তাহলে এই যে 4s এ যে দুইটা ইলেকট্রন আছে এর জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার সেট বের করতে বলছে। তাহলে এখানে n এর ভ্যালু যদি বলো, l এর ভ্যালু বলো, m এর ভ্যালু, s এর ভ্যালু। সো n এর ভ্যালু অবশ্যই বোঝা যাচ্ছে 4, l এর ভ্যালু কত হবে দেখো তো, s অরবিটালে l এর ভ্যালু হচ্ছে 0। m এর ভ্যালু কত হবে ভাইয়া, m এর ভ্যালু খেয়াল করো, l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু 0, আর s এর ভ্যালু একটা হবে প্লাস হাফ আর একটা হবে মাইনাস হাফ, কারণ দুইটা ইলেকট্রন দেখো 4s এ দুইটা ইলেকট্রন আছে। একটা উপরের স্পিনের জন্য আমি লিখবো এটাকে প্লাস হাফ, নিচের স্পিনের জন্য এটাকে লিখবো আমি মাইনাস হাফ, তাহলে এটা প্লাস মাইনাস হাফ। সো এই ভ্যালুটা কই আছে তুমি দেখো একটু খেয়াল করো, n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0, m এর ভ্যালু 0, s এর ভ্যালু প্লাস হাফ মাইনাস হাফ, এটাই হবে অ্যান্সার। বাকিগুলো কিভাবে এলিমিনেশন করবা, s এর ক্ষেত্রে l এর ভ্যালু জীবনে 1 না, কাটো। এখানে n এর ভ্যালু 4, দিস ইজ 3, কাটো। n এর ভ্যালু 4, l এর ভ্যালু s এর ক্ষেত্রে কখনো 2 শুনছো, 0, এটাও কাটো। তো কাটাকাটি করে তুমি লাস্টে যেটা থাকে ওইটাই অ্যান্সার দিতে পারবে এই ধরনের কোশ্চেনে। কপার পরমাণু সর্ববহিস্থ ইলেকট্রনের 4s1 সর্ববহিস্থ ইলেকট্রন ব্যাপারটা কিন্তু পার্থক্য আছে। সর্বশেষ ইলেকট্রন মানে কি, 4 আগে চলে যাচ্ছে, ডিতে পরে যাচ্ছে। সর্বশেষ বললে ডির ইলেকট্রন নিবা। সর্ববহিস্থ মানে একদম বাইরের দিকে, বাইরে মানে লাস্ট অরবিটে। লাস্ট অরবিট কি 4s, তাহলে 4s এর 4টি কোয়ান্টাম সংখ্যার মান জানতে চাওয়া হয়েছে। তো 4s1 এর 4টা কোয়ান্টাম সংখ্যার মান, তাহলে n এর ভ্যালু 4, l এর ভ্যালু 0, l এর ভ্যালু 1 দিছে মানে এটা কাটা, l এর ভ্যালু 1 দিছে মানে এটা কাটা, l এর ভ্যালু 0 দিছে, ওকে ঠিক আছে, ঠিক আছে। এখানেও l এর ভ্যালু কি দিছে, 0 দিছে, ওকে ঠিক আছে। m এর ভ্যালু 0 দিছে, তাও ঠিক আছে, তাও ঠিক আছে। s এর ভ্যালু এখানে দিছে মাইনাস হাফ, এখানে দিছে প্লাস হাফ। এখন তোমার কাছে আমার কোশ্চেন, 4s1 প্রথম ইলেকট্রনটা বাংলাদেশি নিয়মে, মানে বাংলাদেশের বইগুলোর নিয়মে প্রথম ইলেকট্রনটা যায় উপরের স্পিনে, আর উপরের স্পিনে গেলে সেটাকে আমরা ধরি প্লাস হাফ, আর নিচের স্পিনে যদি যাই তো ধরো তুমি অন্য ট্র্যাডিশনের স্পিনে করছো, মাইনাস হাফ দিতে পারো। সেটা অন্য জায়গায় অন্য কেসে ঠিক হবে রিটেনের ক্ষেত্রে, কিন্তু এমসিকিউতে একটা তোমাকে চুজ করতে হবে। সো মনে রাখবা, যেহেতু 4s1 এই ইলেকট্রনটা উপরের স্পিনে যাচ্ছে, আমাদের বইগুলোতে উপরের স্পিনকে প্লাস হাফ ধরা হয়েছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটা হচ্ছে প্লাস হাফ। সো আমাদের প্লাস হাফটা কারেক্ট হবে। অন্য জায়গায় তোমরা যেটা চালাকি করতে চাও মাইনাস হাফ দিতে পারো, বাট এমসিকিউ এর ক্ষেত্রে হবে না। রিটেনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সারা মার্সি করে, যারা অনেক নিয়মগুলো জানে যে ভাই এরা ইলেকট্রনকে উপরের স্পিনকে প্লাস হাফ ধরতে পারি, উপরের স্পিনকে মাইনাস হাফও ধরা যায়। সো যেভাবে ইচ্ছা তুমি ধরতে পারো, বাট এমসিকিউ এর ক্ষেত্রে মনে রাখবা যে ইলেকট্রন যখন উপরের স্পিনে, ফার্স্ট ইলেকট্রনটা উপরের স্পিনে যাবে, সেকেন্ড পরেরগুলো যদি এস এর ক্ষেত্রে সেকেন্ডটা নিচের স্পিনে যাবে, উপরের স্পিন প্লাস হাফ, নিচেরটা মাইনাস হাফ। এটা একদম ফিক্সড ভ্যালু মনে রাখবা এমসিকিউ এর ক্ষেত্রে। সিকিউ এর ক্ষেত্রে এটাই মনে রাখো, বেশি ঝামেলা করার দরকার নাই। কোয়ান্টাম সংখ্যায় বেশ কিছু ঝামেলা আছে, আমি আগেই বলতেছি। এম এর ভ্যালুতে তুমি ঝামেলায় পড়বা, চুম্বকীয় নাম্বারে এম এর ভ্যালু, পি অরবিটালে, ডি অরবিটালে, এফ তো আমাদের আসে না, সো এটা লাগে না। কোনো পরমাণুর একটি ইলেকট্রনের জন্য নিচের কোন 4টি কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক, দেখো এখানে শর্তগুলো মানলেই হয়েছে। শর্ত আমি যদি একটু খেয়াল করি, দেখো লাস্টেরটা তুমি যদি দেখো, এন এর ভ্যালু 2, হ্যাঁ, এল এর ভ্যালু 1, সহকারী কম হইতে হবে। এল এর ভ্যালু 1 হলে এম এর ভ্যালু হতে পারে সর্বোচ্চ -1, 0, +1, দেখো এখানে দিয়ে রাখছে +2, তার মানে এটা হচ্ছে সঠিক না। তারপরে এখানে দেখো এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু 1, এই সহকারীর সাথে সমান করে দিতে যাও, এটাও ঠিক না। এন এর ভ্যালু 3, এল এর ভ্যালু 1, আবার এম এর ভ্যালু -2, এটাও সঠিক না, এটা সঠিক। এটা আমি দেখলাম না, এটাই সঠিক। আচ্ছা, উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয়ের ফর্মুলা কোনটি? উপশক্তি স্তর, ভালো করে খেয়াল করো, বলছি উপশক্তি স্তর, অ্যান্সারে সবার আগে দিয়ে দিচ্ছে 2n², মানে এটি তুমি দাগাবা, খবরদার দাগায় না। সো আমাদের উপশক্তি স্তর যেহেতু বলছে এবং ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র বলছে, তার মানে 2l+1 এটাও হবে না, এটা তো উপশক্তি স্তর নির্ণয়ের ফর্মুলা। উপশক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l+1, এই যে আমি এটা দাগায় ফেলতে যাচ্ছিলাম, এটা ভুল, 2 × 2l+1। নিচের কোন নিয়মের সাহায্যে একটি উপশক্তি স্তরের মোট ইলেকট্রন ধারণ, আবার একই কোশ্চেন দিচ্ছে, আবার উপশক্তি স্তর বলছে, আবার ইলেকট্রন বলছে 2 × 2l+1। মৌলের পরমাণুর কোনটিতে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে? ভাই আমরা যদি পি এর মাথায় 6 লিখি, তাহলে পি এর মাথায় যদি 6 লিখি, তাহলে পি শক্তি স্তরে, ওকে। সো এখানে একটু মনে রাখবা যে আমাদের এস উপশক্তি স্তরে আমরা এরকম লিখি, 2 লিখি, এই 2 বোঝায় তার সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। পি এর মাথায় আমরা 6 লিখে থেমে যাই, তার মানে এটা 6 সর্বোচ্চ। ডি এর মাথায় 10 লিখে থেমে যাই, আর এফ এর মাথায় 14 লিখে থেমে যাই। সো এইগুলো হচ্ছে ইলেকট্রন ধারণ ক্ষমতা। বলো তো একটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে? 2টা। তাহলে বলো তো এসে আমার অরবিটাল কয়টা? একটা। এই অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, তাহলে পিতে আমার 6টা ইলেকট্রন থাকে, তাহলে অরবিটাল কয়টা ভাইয়া? 3টা। ডিতে আমার 10টা ইলেকট্রন থাকে, তাহলে অরবিটাল কয়টা? 5টা, মানে ঘর কয়টা? 5টা। এফে আমার 14টা থাকে, তার মানে অরবিটাল হচ্ছে 7টা। ভালো করে মনে রাখো, সামনে আসবে। নিচের কোন ইলেকট্রন বিন্যাসে অ্যালুমিনিয়াম 3+ আয়নের মধ্যে? প্রথম কথা, অ্যালুমিনিয়ামে আমার ইলেকট্রন থাকে 13টা, 3+ মানে 3টে ইলেকট্রন ছাড়ছে, মানে তার ইলেকট্রন এখন 10টা। 10টা ইলেকট্রন কার আছে? ম্যাগনেসিয়াম প্লাস 12 - 11টা না, ক্লোরিন মাইনাস 17 - 18টা না, ফ্লোরিন মাইনাসে যদি খেয়াল করি, ফ্লোরিন এমনি 9টা, মাইনাস মানে সে ইলেকট্রন গ্রহণ করছে, 9 রেখে হয়েছে 10টা, তার মানে এটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। অক্সিজেন মাইনাসে কিন্তু 8 আর 1 9টা, ওকে, আমার হইতে হবে 10টার মতো। 68 পর্যন্ত ডান।
ওকে, নেক্সটে যে আমার 69 আছে, কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে? ভাই 29তম বলছে, ভালো করে খেয়াল করো। কপারের আমরা জানি আর্গন পর্যন্ত আসে, তারপর আসে 3d, তারপর আসে 4s। খেয়াল করো আমাদের যে জায়গাটা এখানে হয় সেটা হচ্ছে 4s এ আমার হচ্ছে ব্যতিক্রম ধর্মী, এটা 4s এ একটা যায়, 19 নাম্বারটা যায় 4s এ, আর বাকি যে 10টা, বাকি 10টা এখানে যায়, তার মানে ডি অরবিটালে 29 নাম্বারটা যায়, তার মানে 3d হবে আনসার, ভুল করিও না, ঠিক আছে। নিচের কোন সেটটি শক্তিক্রম অনুসরণে আউটবাউ নীতি মেনে চলে? আউটবাউ নীতি মানতে গেলে নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিরকম হয়, নিম্ন শক্তি স্তর থেকে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরের দিকে যায়। সো এখানে দেখো শক্তি স্তরটা যদি দেখি, এটা হচ্ছে 5 এর ভ্যালু, এটার ভ্যালু 5, এটার ভ্যালু হচ্ছে 7, হ্যাঁ 5 5 এরকম আছে, বাট এখানে শক্তি কোনটার বেশি ছিল? শক্তি বেশি ছিল হচ্ছে 5s এর, কিন্তু এই যে দুইজনের শক্তি তো 5, তাহলে যার n এর ভ্যালু কম তার শক্তি কম ছিল, তাহলে এখানে আগে ইলেকট্রন যাওয়ার কথা ছিল 4p তে, না যায় 5s এ কেন গেল? 4p তে না যায় কেন 5s এ গেল? তার মানে 4p তে আগে যাওয়ার কথা ছিল, তার মানে এটা ভুল। আচ্ছা 3s 3p 3d, আচ্ছা 3s এর শক্তি 3, 3p এর শক্তি হচ্ছে 4, 3d এর শক্তি হচ্ছে 5, 3 4 5, হ্যাঁ 3 এ আগে গেছে, 4 এ পরে গেছে, তারপর 5 এ গেছে, এটা কারেক্ট, এটা কারেক্ট। ওকে, আউটবাউ নীতি অনুসরণে নিচের কোন শক্তিক্রমটি সঠিক? তাহলে তো আমরা এটা করছি, মানে এটাও তোমরা পারবে, এটা নিজেরা করবো আমরা। লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে আমরা তো কিছু বাড়ির কাজ দিতে পারি নাকি, সেম একটা করাইলাম, এটা তোমরা করো, এটা আমাদের রাজশাহী বোর্ডে আসছে। তো এটা আমি একটু HW দিচ্ছি, আর HWটা অবশ্যই তুমি কোথায় জানিয়ে দিবা? কেমিস্ট্রিওয়ালা গ্রুপে জানিয়ে দিবা, ঠিক আছে? ভাইকে পেয়ে যাবা। যে কোনো ধরনের কোশ্চিন ধরো এখানে কিছু সলভ করতে যে ভুল হয়েছে, হইতেই পারে তোমার এখানে ধরো কোশ্চিন সলভ করতে যে কিছু বুঝো নাই, ভাই অনেক ফাস্ট গেছি বা আসতে যাচ্ছি, যে কোনো ফিডব্যাক ভাইকে কেমিস্ট্রিওয়ালা গ্রুপে বা হালকেন ইনস্ট্যান্ট ফ্যামিলি গ্রুপে তুমি হচ্ছে পোস্ট করে ফেলতে পারো, ওখানে আইডি পেয়ে যাবা, ওখান থেকে নকও দিতে পারো, ঠিক আছে? ওকে, সেই জিনিসগুলো মাথায় রাখবো। 72 নম্বর কোশ্চিন 73, জাল পাসপোর্ট শনাক্তকরণে আমরা জানি জাল টাকা জাল পাসপোর্ট অনেক করে ইউভি রশ্মি ব্যবহার হয়। আচ্ছা, সো মোটামুটি আমরা এটা বুঝছি, 73 পর্যন্ত আমাদের শেষ। 74, জাল টাকার নোট শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? আবারও একই কোশ্চিন দিচ্ছে, ইউভি রশ্মি বা অতিবেগুনি রশ্মি। নিচের কোন নিউক্লিয়াসটি এনএমআর সক্রিয়? আমি তোমাকে পড়ায় এসেছি, এনএমআর সক্রিয়র ক্ষেত্রে তুমি কি মনে রাখবা? বেজোড় সংখ্যক প্রোটন বা বেজোড় সংখ্যক নিউট্রন থাকা লাগবে। সো এটা হাইড্রোজেনের ক্ষেত্রে যখন হাইড্রোজেনই দেওয়া আছে, ভাই বোঝাই যাচ্ছে হাইড্রোজেনের প্রোটন একটা, বেজোড় সংখ্যক প্রোটন পেয়ে গেছি, এটাই হচ্ছে অ্যান্সার। এমআরআই কি? এমআরআই হচ্ছে কি? এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, সেই যে চুম্বকীয় অনুরণন প্রতিচ্ছবিকরণ, ঠিক আছে? তার মানে এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 25 ডিগ্রি সেন্টিগ্রেডে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা আসলে এইসব আমরা ম্যাথ আছে, ম্যাথগুলো সব পরে করব, এখানে প্রচুর ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা সবগুলো পরে আস্তে আস্তে করে ফেলবো। সো একটা জিনিস মনে রাখতে পারো, অদক্ষেপণের শর্ত কি? অদক্ষেপণের শর্ত বা অদক্ষেপ করার শর্ত হচ্ছে আয়নিক গুণফলের মানটা দ্রাব্যতা গুণফল থেকে বেশি হইতে হবে। আয়নিক গুণফলের মানটা, এই যে আইপির মানটা কে আইপির মানটা কেএসপি থেকে বেশি হইতে হবে। তো এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমরা আশা করি পারবো, অসুবিধা হবে না। এগুলো সব ম্যাথ। এখন শিক্ষা পরীক্ষায় কালারগুলো কোশ্চিন চলে আসে। শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়? সো নীলাভ সবুজ বর্ণ দেখায় হচ্ছে, আমার মনে রাখবা, নীলাভ সবুজ বর্ণ, নীল নীল কালার একমাত্র একজনই বেশি বেশি দেয়, সেটা হচ্ছে কপার। মানে নীলের সাথে দেখবে আর একটা কম্বিনেশন করতে চাইছে, মানে নীল তো নিজে দিচ্ছে আর একজনের সাথে কিছু এটা কম্বিনেশন করে কালার দিচ্ছে। তো নীলাভ সবুজ কপার দেয়, সেটা হচ্ছে অ্যান্সার। শিখা পরীক্ষা ইটের মতো লাল শিখা কে সৃষ্টি করে? ভাইয়া আমরা জানি যে আমাদের হাড়ের মধ্যে কি থাকে? ক্যালসিয়াম থাকে। আমরা যখন হাড় চিবাই, আমরা বলা হয় যে আমাদের ডাক্তার যখন খাইতে বলে, যখন মোটামুটি আমাদের হাড়ে টাড়ে সমস্যা হয়, বিভিন্ন পায়ে টায়ে সমস্যা হয়, বলে যে হচ্ছে ক্যালসিয়াম কিছু খাইতে। আর ক্যালসিয়াম বলতে আমরা তো মুরগির হাড় ছাড়া কিছু চিনি না, এটা কিন্তু ঠিক না। ক্যালসিয়াম বলতে ডাক্তার বুঝে গরুর হাড়, ছাগলের হাড়, এগুলা। আমরা তো মুরগির হাড় ছাড়া কিছু বুঝি না। তো আমরা মুরগির হাড় রেস্টুরেন্টে বিকালে খাইতে যাই, ওই নান গ্রিল দেয়, নান গ্রিলের মধ্যে কি থাকে? আমার হচ্ছে যেই গ্রিলটা দেয় সেই হাড়টা চাবাইতে থাকে, হাড়টা কিন্তু ভালো মতো সিদ্ধ হয় না, যার ফলে ওটা লালচে লালচে কালার দেয়। কেমন লালচে কালার দেয়? ইটের ন্যায় লালচে। সো এটার কালার হবে ইটের মতো লালচে, ঠিক আছে? কার? ক্যালসিয়াম। ক্যালসিয়াম এটা কি হবে? ক্যালসিয়াম আয়ন। কোথায় আছে ক্যালসিয়াম? হচ্ছে ডি, ওখানে ঢেকে গেছে সম্ভবত, এই যে ঘ নাম্বার, অনেক বেশি জুম হয়ে গেছে। আচ্ছা, এটা ঘ নাম্বার, ক্যালসিয়াম হবে। আমি আরেকটু কি করতে পারি, একটু উপরে তুলে দিতে পারি। ওকে, ক্যালসিয়াম। শিক্ষা পরীক্ষার কালারগুলো মাস্ট তোমরা পড়ে আসছো আশা করি। আচ্ছা, আমি জাস্ট তোমাকে তাও ধরায় ধরায় ব্যাখ্যাগুলো দিচ্ছি। শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ, সোনালী হলুদ দেখো তো, সোডিয়াম লিখতে শো আসে না, বা সোডিয়ামেই সোনালী হলুদ আসছে, তার মানে এটা সোডিয়াম হবে অ্যান্সার। শিক্ষা পরীক্ষার নিচের কোন আয়নটি বেগুনি বর্ণ দেখা? দেখবে আমার একটা ভিডিও আছে, ভিডিওতে আমি বলছিলাম এরকম যে তুই কে বে, হ্যাঁ, জানাস ভাইয়ের ডায়লগটা। সেখানে কেতে কি ছিল? পটাশিয়াম, আর বেতে ছিল কি ভাইয়া? বেগুনি। সো এটা পটাশিয়ামের কালার হচ্ছে বেগুনি। শিক্ষা পরীক্ষায় কোন আয়নটির বর্ণালী কোবাল্টাসের মধ্যে দিয়ে হালকা সবুজ দেখে? দেখো আমরা একটু
আগে যে ক্যালসিয়ামটা পড়ছি এটা আমাদের খালি চোখে দেখা যেত ইটের ন্যায় লাল, কিন্তু কোবাল্ট কাঁচের মধ্য দিয়ে যখন আমরা দেখবো বা ব্লু গ্লাসের মধ্য দিয়ে দেখবো তখন এটার কালার হবে হচ্ছে হালকা সবুজ টাইপের, সেটা ক্যালসিয়ামের কালার হবে। ব্লু গ্লাসের মধ্য দিয়ে গোলাপি লাল বর্ণের হচ্ছে বর্ণালী দেখা যায় কোন ক্যাটায়নে। সো এই যে কোশ্চিনটা দিচ্ছি এই কোশ্চিনটা তুমি আমাকে হচ্ছে জানাবা, কোথায় জানাবা? কেন এটা দিলেন ভাইয়া? কারণ এটা এবার মেডিকেলে আসতে পারে। তুমি যদি এইটা ফাঁকি মারো আমাকে না জানাও তাহলে কিন্তু তোমার 1 মার্ক এখানে কিন্তু আটকায় যেতে পারে। সো অবশ্যই আমাকে জানাইতে হবে, অবশ্যই এটা নিশ্চিত হইতে হবে, বা তুমি অবশ্যই শিওর হবা। এই যে 98 নাম্বার ব্লু গ্লাসের মধ্যে দিয়ে, ভালো করে খেয়াল করে, এমনিতে কিন্তু গোলাপি লাল চাই নাই, ব্লু গ্লাসের মধ্যে দিয়ে কে গোলাপি সেইটা চাইছে। সো অ্যান্সার কাছাকাছি, আমরা একটু আগে কিন্তু পড়ছি ওইটা নিয়ে, অ্যান্সারটা নিয়ে আমি আর যাচ্ছি না সামনে। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? যদি তুমি আয়ন শনাক্তকরণ থেকে একটা কোশ্চেন পড়তে চাও এটা পড়ে যাও ভাই, এইটা পড়ে যাও। নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? আমরা জানি নেসলার দ্রবণ আসলে কি, নেসলার দ্রবণ হচ্ছে K2HgI4, এবং অনেক সময় দেখবা এটা থাকবে, অনেক সময় এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের একটা মিশ্রণ থাকবে, এটাকেই বলা হয় নেসলার দ্রবণ। ঠিক আছে, তার মানে নেসলার দ্রবণ হচ্ছে ক্ষারীয়, আমাদের ক্ষারীয় হচ্ছে পটাশিয়াম টেট্রায়োডোমার্কিউরেট, এটাকে বলা হয় নেসলার দ্রবণ। সো নেসলার দ্রবণ দ্বারা শনাক্তকরণ কি করা হয়? অ্যামোনিয়াম ঘটিত যৌগগুলো, অ্যামোনিয়াম আয়ন থাকতে পারে, অ্যামোনিয়া থাকতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড থাকতে পারে, এরকম বেশ কিছু যৌগ নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা যায়। ঠিক আছে, আচ্ছা, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? প্রথম কথা, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেতটা কি? ভাইয়া দেখো নামের মধ্যে কি আছে? পটাশিয়াম আছে। পটাশিয়ামের গ্রুপটা কি? পটাশিয়ামের গ্রুপটা হচ্ছে হাই, লি, না, কে, রুবি, সাজিয়ে ফেললো। পটাশিয়ামের জাস্ট উপরে কে আছে? সোডিয়াম, তার মানে পটাশিয়ামের ভাই সোডিয়াম। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা শনাক্ত করতে পারবা তার ভাইকে, তার মানে সোডিয়ামকে। ঠিক আছে, সো এই যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দেখতে কেমন? K2H2SB2O7। যারা এটা নিয়ে একটু কনফিউশনে আছো তারা দরকার হলে আমার আয়ন শনাক্তকরণের কনসেপ্ট ক্লাস তোমরা করে ফেলতে পারবা। আয়ন শনাক্তকরণের কনসেপ্ট ক্লাস করার জন্য আমি আবারও বলবো, মানে তুমি দয়া করে যদি তোমার প্রবলেম থাকে নক দিও, এইটার তোমার ডিটেলস ক্লাস আমার নেওয়া আছে। অবশ্যই তোমরা ট্রাই করবা যে ভাইয়া অবভিয়াসলি মেডিকেল বলো বা বিভিন্ন এমসিকিউ বলো, আমাদের শর্ট সিলেবাস যারা ফলো করতেছো তাদের জন্য আয়ন শনাক্তকরণে মাপ নাই, এটা আসবেই। K2H2SB2O7 এটাকে বলে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, এটা দ্বারা সোডিয়াম প্লাস শনাক্তকরণ করা যায়। অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট দেখতে কেমন হয়? অ্যামোনিয়াম অক্সালেট দেখতে হচ্ছে এরকম হয়, মোটামুটি এরকম একটা জিনিস আমাদের দেখা যায় যে আমরা একটু দেখি যে আমাদের ফার্স্ট অফ অল হুক্কু আমরা জানি অক্সালিক অ্যাসিড। সো অক্সালিক অ্যাসিডের যে এইচটা আছে, হ্যাঁ হুক্কু তো লিখি, হুক্কুর যে এইচটা আছে এইচটাকে সে রিপ্লেস করে ফেলে অ্যামোনিয়াম দ্বারা। সো এখানে NH4, সো হুক্কুর এইচটা বাদ দিলে OC থাকে, আর এখানে থাকে হচ্ছে COO, ওই যে আবার এইচটাকে চেঞ্জ করে অ্যামোনিয়াম আয়ন। সো এই যে অ্যামোনিয়াম অক্সালেট, এই জিনিসটা দ্বারা তুমি ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করতে পারবা, ক্যালসিয়াম আয়ন। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ, আচ্ছা এটা তো আমি উপরেরটা দাগাই ফেলছি ভুলে, এটা তো আমাকে বলছিল পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। অ্যামোনিয়াম অক্সাইড দ্বারা ক্যালসিয়াম আয়ন শনাক্ত করতে পারবা। কপার আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কপার আয়ন শনাক্তকরণ সহ ওভারঅল সকল আয়ন শনাক্তকরণ করতে পারি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এমন একটা বিকারক, সো আমরা যখন কপারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ফার্স্টে ইনিশিয়ালি অল্প পরিমাণে দিই, সেটা হালকা নীল কালার দেয়। এখন তুমি যখন কপারের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আরো বেশি বাড়াই ফেলবা তখন সেটা একটা গাঢ় নীল বর্ণের কালার দিবে। কপার মানে নীল নীল একটা ব্যাপার, সেটা গাঢ় নীল হবে। এখানে বলা হয়েছে এর মধ্যে অধিক মানে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ফার্স্টে কিন্তু অল্প পরিমাণ দিলে হালকা নীল হবে, এটা অ্যান্সার হইতো, কিন্তু এর মধ্যে তুমি অধিক দিছো তার মানে গাঢ় নীল, এবং যে কালারটা হবে বা যেই যৌগটা হবে, যৌগটা এরকম আমরা সবাই চিনি, আমরা থার্ড চ্যাপ্টার যারা পড়ছি, টেট্রাঅ্যামিন কপার সালফেট, টেট্রাঅ্যামিন কপার সালফেট, টেট্রাঅ্যামিন কপার সালফেট, এটা কমপ্লেক্স ফর্ম করে, কমপ্লেক্স কম্পাউন্ড, এবং এটার কালার থাকবে মোটামুটি এটার নাম থাকবে মোটামুটি হচ্ছে সোয়েটজার বিকারক। এটাও মেডিকেলে অনেক বছর একবার আসছে, সোয়েটজার বিকারক, এবং এটার কালার থাকবে মোটামুটি নীল। কেমন নীল ভাইয়া? অতিরিক্ত দিয়ে পাইছো, এটা হবে গাঢ় নীল টাইপের একটা যৌগ। ঠিক আছে, সো গাঢ় নীল, অতিরিক্ত দিলে গাঢ় নীল। জিঙ্ক আয়ন শনাক্তকরণের বিকারকের নাম কি? সো দেখো কপার আর জিঙ্ক এই দুটো শনাক্তকরণে তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিবা, সোজা কথা, আমি একটু নোটে নিয়ে লিখে দিতে চাচ্ছি। সো এখানে আমরা যদি একটু লিখে দিই, ফার্স্ট অফ অল দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তো শনাক্তকরণ করবা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্তকরণ করবো। কাকে কাকে করা যায়? কপার 2+ কে করতেছো, ওকে করা গেল। আচ্ছা ক্যালসিয়াম লাগতেছে, ওটাকে ক্যালসিয়ামকেও করতে পারবা, সমস্যা নাই।
আচ্ছা কপার 2+, সিইউ একদম টাইপ হয়ে গেছে। আচ্ছা তারপরে আমাদের হচ্ছে জিঙ্ক 2+, এটা শনাক্তকরণ করতে পারবা। এরপর Fe2+ কে শনাক্তকরণ করতে পারবা, Fe3+ কে শনাক্তকরণ করতে পারবা। হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা সো Fe2+ কে যখন তুমি এটা দিয়ে শনাক্তকরণ করবে তখন এটার কালার মোটামুটি হবে সবুজ। Fe3+ কে যখন এটা দিয়ে তুমি শনাক্তকরণ করবে এটার কালার হবে বাদামি। জিঙ্ককে শনাক্ত করতে হয়, জিঙ্কের সাদা মনে কাদা নাই তো সাদা। কপারকে শনাক্তকরণ করতে গেলে অতিরিক্ত যদি তুমি এখানে দিয়ে দাও অতিরিক্ত, তখন এটার কালার হয়ে যাবে গাঢ় নীল, যে সোয়েটজার বিকারকটা তৈরি করবে টেট্রামিন কপার সালফেট। ঠিক আছে, এরপর আসো এর মধ্যে তুমি এই প্রতিটাকে পরবর্তীতে এই প্রতিটাকে পরবর্তীতে তুমি আরেকটা জিনিস দিয়ে শনাক্তকরণ করতে পারবা, সেটা হচ্ছে K4FeCN6। এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানেট। তাহলে একটু আগে তোমার যে কোশ্চিনটা ছিল, কোশ্চিনটা এটাই ছিল যে আমাদের জিঙ্ক +2+ কে কোথায় ছিল, এই যে 103, জিঙ্ক 2+ কে শনাক্তকরণের ক্ষেত্রে নিশ্চিতকরণের ক্ষেত্রে বিকারকের নাম কি? প্রথমে শনাক্তকরণ করতেছিলাম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, মানে সাদা কালার দিল। তারপরে আমরা আবার সেটাকে নিশ্চিতকরণ করতেছি পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে, K4FeCN6। সো এটার নাম পটাশিয়াম ফেরি না, পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরি কিন্তু এরকম দেখতে, যে K3FeCN6, এটা কিন্তু ফেরি সায়ানাইড, বাট ফেরোতে K4 থাকে। সো এটা হবে অ্যান্সার। ঠিক আছে, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের দিয়ে কি শনাক্তকরণ করি ভাই? সোডিয়াম দিয়ে। ঠিক আছে, আর পটাশিয়াম ক্রোমেট দ্বারা মোটামুটি এখানে ওটা দরকার নাই, ওটা আমাদের লাগে না। আচ্ছা সোডিয়াম প্লাস শনাক্তকরণে কোনটি ব্যবহৃত? আবার বলছি, সোডিয়াম শনাক্ত করতে ভাই লাগবে, পটাশিয়ামকে লাগবে। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনের সংকেতটা ইম্পর্টেন্ট, K2H2Sb2O7। অ্যামোনিয়াম প্লাস আয়ন শনাক্ত করতে নেসলার দ্রবণ লাগবে। নেসলার দ্রবণ কি ছিল? K2HgI4 পটাশিয়াম হাইড্রোক্সাইড, K2HgI4। নেসলার দ্রবণ কি? K2HgI4 আছে অপশনে, K2HgI4 পটাশিয়াম হাইড্রোক্সাইডও আছে। দ্যাটস ওয়ান উইল বি অ্যান্সার। ঠিক আছে, যখন খাট থাকবে খাট সহ দিবা, খাট সহ বাদে থাকলে এটা দিবা। সোডিয়াম পাইরোঅ্যান্টিমনেটের সঙ্গে দিবা, ভাইয়া পটাশিয়াম পাইরোঅ্যান্টিমনেটে K2 দিছি, জাস্ট K2 এর জায়গায় Na2 দাও, তাহলে Na2H2Sb2O7। এবং এই সোডিয়াম পাইরোঅ্যান্টিমনেটটা কখন তৈরি হয়? যখন আমি সোডিয়াম আয়ন শনাক্ত করতে যেয়ে এইটা ওর সাথে বিক্রিয়া করি, পটাশিয়ামকেও সরাই দিয়ে সোডিয়াম তৈরি করে, এটার কালার কিন্তু সাদা হয়। সো সোডিয়াম পাইরোঅ্যান্টিমনেটের সংকেত হচ্ছে Na2H2Sb2O7। ঠিক আছে, নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ ব্যবহৃত? বলো। Fe2 Fe3 জিঙ্ক কপার, Fe2 Fe3 জিঙ্ক কপার। সো Fe2 Fe3 কই আছে? নাই। Fe2 Fe3 নাই, জিঙ্ক নাই, কপার আছে তো, দাগাও K4FeCN6। একটি তরল জৈব যৌগ 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে আমার আয়ন শনাক্তকরণ শেষ। 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফুটে সেটা অল্প ইথানল যোগ করলে মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক এত হয়। আমাকে বলছে মূল তরলটি কি ছিল? এটা তোমরা একটু চিন্তা করো তো, মূল তরলটি কি থাকতে পারে ভাইয়া? এটা আমরা দেখি, মূল তরলটি আমাদের 109, তাই না? মূল তরলটি আমাদের হচ্ছে বিশুদ্ধ ইথানল ছিল। রিজনটা কি ভাইয়া? এখন তোমাকে কয়েকটা কাহিনী বলি। ইথানলের স্ফুটনাঙ্ক না জানলে সোজা কথা পারবা না। ইথানলের স্ফুটনাঙ্ক, ইথানল দেখতে এরকম হয়, CH3CH2OH, এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.3 ডিগ্রি। বাট যখন তুমি এই ইথানলের সাথে তুমি হচ্ছে পানি অ্যাড করবা, এটার সাথে যখন তুমি পানি অ্যাড করবা, এটার একটা মিশ্রণের নাম আছে। ইথানল আর পানির মিশ্রণটাকে সমস্ফুটন মিশ্রণ, বা এই জিনিসটাকে বলা হয় রেকটিফাইড স্প্রিট। যখন এটা রেকটিফাইড স্প্রিট হয়ে যায় তখন এটার স্ফুটনাঙ্ক কিন্তু কমে যায়। যখন এটা রেকটিফাইড স্প্রিট হয়ে যায় তখন এটার স্ফুটনাঙ্ক কমে হয়ে যায় 78.15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এই জিনিসটা ভুল করা যাবে না, এটা মনে রাখতে হবে। বিশুদ্ধ ইথানলের স্ফুটনাঙ্ক 78.3, এবং এখানে 78.3ই বলছে, তাই এটা বিশুদ্ধ ইথানল ছিল। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এই কোশ্চিনটা একটু আমাকেও একটু প্যারা দিছে এই কোশ্চিনটা। আশা করি এগুলো নিয়ে প্রবলেম হবে না। 110, যে সকল জৈব যৌগ পানিতে অদ্রবণীয়, ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, স্টিমে উদ্দায়ী হয়। সোজা কথা স্টিম কথা আছে, মানে স্টিম পাতন, মানে এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়, ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না, স্টিম দ্বারা এটাকে উদ্দায়ী করা হয়, সেটা স্টিম পাতন হবে। দুটি ভিন্ন তরলে কোনো দ্রব্যের দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে ওই দ্রব্যকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কি রূপে পৃথক করা যায়? ভাইয়া আমাদের লাস্ট দিকে কিছু টপিক আছে, যারা মোটামুটি 25 ব্যাচ পর্যন্ত আসো তারা এই টপিকগুলো একটু কম বুঝবা, যেটা 26
থেকে পরবর্তীতে কন্টিনিউ করবা তারা ভালো মতন বুঝবা। রিজনটা হচ্ছে আমাদের 2020 সালের পর থেকে 21 সাল থেকে আমাদের শর্ট সিলেবাসের একটা ট্রেন্ড চলতেছে, শর্ট সিলেবাসে এই পোর্শনটা নাই, আমরা হচ্ছে স্কিপ করি, বাট আমাদের অন্তত হাজারি নায়েক স্যারের এই বইয়ের অংশটা পড়া উচিত। এবং আমি তোমাদের মেডিকেল অ্যাডমিশনের যে ক্লাসগুলো নিছি সেখানে ফুল সিলেবাস নিছি, 26-এর যে আমাদের কোর্সগুলোতে ক্লাস আছে সেখানেও ফুল সিলেবাস নিছি। তো যারা আমার ক্লাসগুলো করছে এগুলো তাদের কাছে পানি ভাত, আর যারা এখানে ক্লাস করো নাই তাদেরকে একটু মনে হতে পারে মুখস্থ করাচ্ছি বা এরকম কিছু, আসলে তেমনটা না। তোমরা একটু যখন ট্রাই করবা আমাদের ক্লাসগুলো দেখতে পারো, যদি ফ্রিতে দেওয়া হয়, আর যদি কোনো সোর্স না পাও সেই ক্ষেত্রে কোর্সে অবশ্যই এনরোল করে ফেলতে পারো, বা তোমার ইউটিউবের ফ্রিতে তুমি এগুলো সার্চ দিও দেখে নিতে পারো। অবশ্যই যারা মেডিকেলে যাচ্ছ বা এই রিলেটেড এক্সামে যাচ্ছ ফুল সিলেবাস কভার করে যাবা, কোথা থেকে কখন কোশ্চিন আসে বলা যায় না, ঠিক আছে? সো এমনিতে ইঞ্জিনিয়ারিং আর ভার্সিটিতে এগুলো স্কিপ করা হয়, বাট মাঝে মাঝে দুই একটা আসে, যারা পারে ওরা সিরিয়ালে আগায় যায়। সো আমাদেরকে পারা লাগবে। সো এটা হচ্ছে দ্রাবক নিষ্কাশনের একটা সংজ্ঞায়, ঠিক আছে? এই দ্রাবক নিষ্কাশনের একটা সংজ্ঞা, সো এটা দ্রাবক নিষ্কাশন হবে অ্যান্সার। এখন আসো 112 নম্বর কি বলছে, অধিশোষণ। অধিশোষণ কথা যারা পড়ালেখা করছে, অধিশোষণ কথা দ্বারাই বুঝে যাবে এটার অ্যান্সার হবে ক্রোমাটোগ্রাফি, কোনো কথা নাই। অধিশোষণ কথা দ্বারাই বুঝে যাবে, কারণ ক্রোমাটোগ্রাফির একটা প্রকারভেদই আছে, অধিশোষণ ক্রোমাটোগ্রাফি। সো এটা কিন্তু খুব একটা আহামরি কথা না। এই যে ক্রোমাটোগ্রাফি চলে আসছে, তোমাকে বলছিল অধিশোষণের মাত্রা, সচল দশার দ্রাব্যতা, হারের ভিন্নতা থাকলে কোনো মিশ্রণ উপাদানগুলোকে পৃথক করা। সো এটা হচ্ছে উপাদানগুলোকে পৃথক করার পদ্ধতি, সেটা দ্রাবক নিষ্কাশন হইতে পারে পদ্ধতির নাম, সেটা ক্যালাসন হইতে পারে, সেটা পাতন হইতে পারে, অনেক রকম কনসেপ্ট আছে এখানে। এটা হচ্ছে তোমার একটা তরল থেকে বা কোনো একটা কঠিন পদার্থ থেকে বা কোনো একটা গ্যাসীয় পদার্থ থেকে সলিডটাকে আলাদা, সলিড বলতে কি তোমার হচ্ছে বিশুদ্ধটাকে আলাদা করা, ভেজালটাকে আলাদা করা, মানে বিশুদ্ধ করার প্রক্রিয়া, ছেঁকে নেওয়া, ভেজালটা ছেঁকে নেওয়া, তাহলে বিশুদ্ধটা থেকে গেল। এই যে প্রসেস, এইগুলোকে বলা হচ্ছে নিষ্কাশন বলা হচ্ছে, ঠিক আছে, বা বিশুদ্ধকরণ পদ্ধতি। এটা এরকম হইতে পারে ক্যালাসন, পাতন, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, বেশ কিছু পদ্ধতি আছে। সো যার সংজ্ঞা পড়লেই এগুলো কিন্তু অনেকখানি পারা যায়। সো ক্রোমাটোগ্রাফির দুইটা দশা আছে, একটাকে বলা হয় সচল দশা বা এটাকে বলা হয় হচ্ছে গতিশীল দশা, এটার নাম হচ্ছে গতিশীল দশা। একটা যদি গতিশীল প্রাপ্ত হয়, একটা কি স্থির থাকা লাগে, আর একটা হচ্ছে স্থির দশা। সো এরকম ক্রোমাটোগ্রাফির মোট দুইটা দশা আছে। পেপার ক্রোমাটোগ্রাফির আরএফ এর মান কত? মনে রাখবা আরএফ বা রিটার্ডেশন ফ্যাক্টর, এই ভ্যালুটা থাকে সবসময় 1 এর চেয়ে কম। সো আরএফ পেপার ক্রোমাটোগ্রাফির থেকে এটা হচ্ছে 0.5 থাকবে। সো আমাদের মোটামুটি 114 পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে, তোমরা দেখতে পারো 114 পর্যন্ত আমাদের শেষ। এরপরে আমাদের শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো 115 থেকে। সো আমাদেরকে বলা হয়েছে 115 নম্বরে কোন প্রক্রিয়ায় থোরিয়াম 90 থেকে ধরো প্যালাডিয়াম এই সামথিং কিছু তৈরি হচ্ছে, যেখানে ভর সংখ্যার চেঞ্জ হয় নাই, কিন্তু আমাদের প্রোটন সংখ্যা 90 থেকে 91 হয়ে গেছে। সো আমরা জানি যে আমাদের তেজস্ক্রিয় রশ্মি 3 ধরনের, আলফা, বিটা, গামা। সো একমাত্র বিটা ইমিশনে বা বিটা এখান থেকে চলে যাওয়ার ফলেই আমার প্রোটন নাম্বার 1 বেড়ে যায়, তার মানে এটার অ্যান্সার কি হবে? বিটা ইমিশন। ভালো মতন খেয়াল করো, ঠিক আছে? যেসব পরমাণুর ভর সংখ্যা একই, ভর সংখ্যা একই মানে এটা আইসোবার, তো আমার অ্যান্সার হবে আইসোবার। নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে দীর্ঘ? দেখো খেয়াল করো, আমি যত নিচে যাইতাম, সিজিক্সু হিমলিখায় নিচে যাইতাম, তত আমার তরঙ্গ দৈর্ঘ্য বাড়তো। আমি কিন্তু ক্লাসের স্পিড আস্তে আস্তে বাড়াই ফেলছি, ফার্স্টে লো ছিল, কারণ আমি জানি এখন আমার সব রকম কনসেপ্ট শেষ, আমি টানতে পারবো, তোমাদেরও এরকম হইতে হবে। নিচের কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সবচেয়ে বড়? সো এই হচ্ছে আমাদের নিচে যাইতে হবে। তো সিতে ছিল কি কসমিক রে, কসমিক রে নাই। জিতে ছিল গামা রে, গামা রে সবার উপরে ছিল, এটা হবে না। তারপরে আমাদের হচ্ছে জিক্সুতে জি নাই, এক্স রে আছে, তার মানে এটাও হবে না উপরের দিকে। ভিজিবল রে তার একটু নিচে, আচ্ছা ভিজিবলের নিচে মাইক্রোওয়েভ, সবার নিচে আছে মাইক্রোওয়েভ, তার মানে মাইক্রোওয়েভ হবে অ্যান্সার। সো আশা করি বুঝতে পেরেছি। আর কোনো জায়গায় যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাইতে পারবা, ইনবক্সে জানাই ফেলবা, ওকে? আচ্ছা, এটা হচ্ছে কোবাল্ট আর কোবাল্ট 2+, এর জন্য নিচের কোনটি যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাসী সঠিক? দেখো আমার হচ্ছে আয়রনের পরে কোবাল্ট আসে, আয়রন 26, কোবাল্ট হচ্ছে 27। 27 এর জন্য আমার আর্গন ফার্স্টে দিয়ে দিই, তারপরে আমার আসে 3d আর 4s, তার মানে এখানে হচ্ছে 4s to 3d7। আর যখন এখানে দুইটা 2+, তার মানে এখানে ইলেকট্রন আছে 25টা, তার মানে 4s থেকে দুইটা ইলেকট্রন নাই, 3d7 হয়ে গেছে, 4s 0 হয়ে গেছে। তার মানে আমার সিরিয়ালি যেহেতু বলছে, তাহলে 3d7 4s2, 3d7 4s2 কই আছে? 3d7 3s2, এটা হবে না। 3d7 4s2, 3d7 4s0, এটা হবে অ্যান্সার। নিচের কোন ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম থাকে? আমরা মুখস্থ আকারে ট্রাই করব। ক্রোমিয়াম মুখস্থ আছে। রিডবার্গ সমীকরণ আরএস দ্বারা প্রকাশিত। আচ্ছা ম্যাথ শিক্ষা পরীক্ষায় 121 শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত কোবাল্ট ব্লু ক্লাসে কোন আলো সম্পূর্ণ শোষণ করে? এটা হচ্ছে সোডিয়ামের কালারটা মনে রাখবে, সোনালী হলুদ। লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয়ের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? দ্রাব্যতা গুণফল বা দ্রাব্যতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা সম্পৃক্ত দ্রবণটাকে প্রায়োরিটি দিই। সম্পৃক্ত দ্রবণের ইংলিশ হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। সো এটা সুপার স্যাচুরেটেড মানে হচ্ছে অতিপৃক্ত, অতিপৃক্ত মানে অদক্ষেপ করে, দরকার নেই। আনস্যাচুরেটেড মানে
অসম্পৃক্ত, এইটা আমার অ্যান্সার হবে না। স্যাচুরেটেড মানে সম্পৃক্ত, এটা হবে অ্যান্সার। দ্রাব্যতা গুণফল নির্ণয় কোনটি হচ্ছে প্রযোজ্য? দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা যারা জানে, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের ক্ষেত্রে দ্রাব্যতা গুণ, স্বল্প দ্রবণীয় 1 নম্বর লিখো, আয়নিক যৌগ 2 নাম্বার, তারপরে হচ্ছে আমার কি হতে হবে, এটাকে মাস সম্পৃক্ত দ্রবণ হতে হবে, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, পরমাণুতে অরবিটালের ধারণা নিচের কোনটি থেকে পাওয়া যায়? অরবিটাল, ভালো করে খেয়াল করো, অরবিট আর অরবিটাল। সো অরবিটের ধারণায় মোটামুটি আমরা হচ্ছে বোর পরমাণু মডেল, আর অরবিটালের ধারণা, আচ্ছা অরবিটালের ধারণাটা আমরা সম্ভবত কোয়ান্টাম থেকে পাই। ঠিক আছে, কোয়ান্টাম, হ্যাঁ কোয়ান্টাম বলবিদ্যা থেকে পাই, কোয়ান্টাম বলবিদ্যা থেকে পাই, এটা মনে রাখবা। কোনো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 540 ন্যানোমিটার, এর বিকিরণের বর্ণ কত? দেখো এইসব কোশ্চেন আগে বুয়েটে এমসিকিউতে আসতে দেখা যেত এবং এগুলো এখনো আসতে দেখা যায়। তো আমরা এটা মনে রাখি, বেনিয়া সহ কলা, বেনিয়া সহ কলা। সো এটার সিরিয়ালটা কেমন ছিল? এটা শুরু হয় 380 দিয়ে, 424-এ শেষ হয়, এটা শুরু হয় 425-এ, 25 দিয়ে 450-এ শেষ হয়, এটা শুরু হয় 451 দিয়ে, এটা 451 থেকে 500 দিয়ে শেষ হয়, এটা শুরু হয় 501 দিয়ে, 575 দিয়ে শুরু শেষ হয়, এটা 576 দিয়ে শুরু হয়, এটা 590 দিয়ে শেষ হয়, এটা 591 দিয়ে শুরু হয়, লাল হচ্ছে 647 থেকে 780 পর্যন্ত যায়। আমাকে বলছে 540, 540 কোন রেঞ্জে পড়ে? সবুজের 501 থেকে 575, সবুজ, তার মানে এটা সবুজের রেঞ্জে পড়ে। সো এটা হবে আমার অ্যান্সার কি? সবুজ। ওকে, একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, ভাই সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা কথা, আর এটা হচ্ছে কয়টা ইলেকট্রন থাকতে পারে। ইলেকট্রন ধারণ করতে পারে 2n², 2n² মানে 2 × 5², মানে এটা হচ্ছে 50টা, হ্যাঁ 50টা। সো এটা নিয়ে হাজারিন অ্যাক্সাইডে 50টা আছে বলে আমি 50টা দিলাম, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট আমাদের হচ্ছে 32টা, কারণ ইলেকট্রন হচ্ছে 32টা বেশি থাকতে পারে না, বাট আমাকে বলছে ধারণ ক্ষমতা, হ্যাঁ ওকে ধারণ করতে পারে 50টা, এইটা আমি মেনে নিলাম। ঠিক আছে, হ্যাঁ এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়, বাট হাজারিন অ্যাক্সাইডে 50টা আছে। এরপরে আরেকটা এরকম কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন আছে, 2p অরবিটালের জন্য n, l ও m এর মান কোনটি? ভাইয়া n এর ভ্যালু তো 2, p তে l এর ভ্যালু হচ্ছে 1, 1 যেটা যেটা এনে কাটো, এটাই 2 আছে, এটা n এর ভ্যালু 1 আছে, তাহলে এটাও কাটো, n এর ভ্যালু 2l, আচ্ছা ঠিক আছে। এইবার আসো যে আমার m এর ভ্যালু তাহলে লাগবে কি? l 1 হলে m এর ভ্যালু -1 0 + 1, -1 0 + 1, এইটা, তার মানে এটা ভুল। আচ্ছা 3d উপশক্তি স্তরে অনুমোদিত চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কোনটি? দেখো ভাই আর d উপশক্তি স্তরের ক্ষেত্রে l এর ভ্যালু 2, আর l এর ভ্যালু 2 হলে m এর ভ্যালু কি হইতে পারে? 2l + 1, তাহলে 2 × 2 + 1, দ্যাটস মিন এটা 5। কোথায় আছে 5? কোথায় আছে? গ নম্বরে। আচ্ছা নিচের কোন সেটটিতে সময়ায়ন প্রভাব বিদ্যমান? খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সময়ায়ন প্রভাব হতে গেলে সেখানে মাস্ট মনে রাখবা অবশ্যই সময়ায়ন প্রভাব কোন যৌগে প্রযোজ্য? দ্রাব্যতার ক্ষেত্রে। আর দ্রাব্যতা হতে গেলে যৌগটাকে আয়নে বিশ্লেষিত হতে হবে, এই কথাটা মোটামুটি তোমরা জানো, বা দ্রবণ তৈরি করতে হবে, সম্পৃক্ত হইতে হবে, মিশামিশি করতে হবে। সো মিশতে গেলে সেই দ্রবণটাকে কি হইতে হবে? পজিটিভ নেগেটিভ ভাঙা লাগবে, পজিটিভ নেগেটিভে ভাঙে একমাত্র আয়নিক যৌগ, তার মানে এখানে আয়নিক যৌগে হতে হবে ফার্স্ট অফ অল, এবং আয়নিক যৌগগুলোর মধ্যে কমন আয়ন থাকা লাগবে। সময়ায়ন মানে তো বুঝো কমন আয়ন, ফার্স্ট অফ অল আয়নিক হইতে হবে। দেখো C6H5 বেনজিনের মাথায় ক্লোরিন, বেনজিনের মাথায় ক্লোরিন, বেনজিন কি অর্গানিক কম্পাউন্ড, এটা কি এটা কি আয়নিক? সমযোজী, এটা কাটা। CH4 তুমি অর্গানিক কেমিস্ট্রি অ্যালকেনের প্রথম সদস্য, এটাও সমযোজী, কাটা। CH3Cl আর সোডিয়াম ক্লোরাইড, এই CH3Cl দেখো মিথেনে একটা হাইড্রোজেন সরে একটা ক্লোরিন আনলা, মিথেনের জাতক, এটাও তো অর্গানিক কেমিস্ট্রি মানে অজৈব যৌগ, সরি জৈব যৌগ, তার মানে সমযোজী, এটাও কাটা। একমাত্র এখানে দেখো H2S তুমি ভাঙতে পারবা, HCl কেও ভাঙতে পারবা, আয়নিক ফর্মে ভাঙতে পারবা, এবং কমন আছে কি? এখানেও আছে হাইড্রোজেন, এখানেও আছে হাইড্রোজেন, দ্যাটস মিন এটা হচ্ছে সময়ায়ন প্রভাব। এই কোশ্চেনটা কিন্তু ডিরেক্ট আসছে, হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু ডিরেক্ট কোনো একটা ভার্সিটি মেডিকেলে সম্ভবত গত বছর আসছে। আচ্ছা এখানে ম্যাথ আছে, ম্যাথগুলো আমরা পরে করব। আচ্ছা আমি টান দিতেছি একটু, তোমরাও আশা করি বুঝতেছো, কোনো প্রবলেম আশা করি নাই। এই যে এখানে একটা কোশ্চেন দিচ্ছে, পঞ্চম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি? অরবিটাল সংখ্যা দেখো n এর ভ্যালু দেওয়া আছে 5, অরবিটাল সংখ্যা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m এর ভ্যালু, তাহলে এটা সূত্র বলছিলাম m = n² মানে 5² মানে 25, এটা হবে অ্যান্সার। দেখো হাজারিন অ্যাক্সাইডে 25টাই আছে, কিন্তু 25টা বলো একটা অরবিটালে 25টা অরবিটাল আছে, ওকে ফাইন, একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে, তার মানে 25টা অরবিটালে ইলেকট্রন মোট থাকতে পারে 25 × 2 মানে 50টা। এখন এটা কি বাস্তবে সম্ভব না? আমাকে বলছে অরবিটাল সংখ্যা কয়টি, ওকে ঠিক আছে 25টা আমি দিলাম, কিন্তু আমাকে যদি বলতো অরবিটাল কয়টি সম্ভব, তখন কিন্তু অ্যান্সার হয়তো কি n এর ভ্যালু কখনো 5 এর মানে 5 যাইতে পারে না, 4 পর্যন্ত মাস যাইতে পারে। সো আমাদের 4, তাহলে 4² মানে 16 হইতো অ্যান্সার। আসলে বাস্তবে সম্ভব 16টা, কিন্তু এখানে 25টা, ওকে ঠিক আছে, হ্যাঁ মানে থাকতে পারে 25টা মানে ধারণ ক্ষমতা, বাট আমার থাকবে আসলে 16টা, ঠিক আছে। সেই জিনিসগুলো ওই যে আমি বললাম আর একটা কনফিউজিং ছিল ওইরকম অনেকটা। ম্যাগনেসিয়াম মৌলের সর্ববৈশ্য ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা সেট। আমি ক্যালসিয়াম এটা করে দিছিলাম, ক্যালসিয়ামের কেমন আসছিল 4s2, ম্যাগনেসিয়ামের কেমন আসবে 3s2। সো এখানে s অরবিটাল আছে, মানে
s অরবিটাল আছে মানে n এর ভ্যালু 3 হইতে হবে, 4 আছে কাটা, এখানে সবগুলোতে 3 আছে, এবং s এর ক্ষেত্রে l এর ভ্যালু 0 হবে, এটাও 0 হবে, এই দুইটা ঠিক আছে, এখানে l এর ভ্যালু দেওয়া 1, এটাও কাটা, এখানে n এর ভ্যালু 0 দেওয়া। আচ্ছা তার মানে এই দুইটার মধ্যে একটা হবে। এখন বলো h এর ভ্যালু হতে পারে প্লাস মাইনাস হাফ, ওকে ঠিক আছে। আচ্ছা l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু জীবনে 1 হয়, l এর ভ্যালু 0 হলে m এর ভ্যালু তো 0 হবে, তার মানে এইটা হবে কারেক্ট অ্যান্সার। ইলেকট্রনের কোন অরবিটাল থেকে স্থানান্তর ঘটালে বামার সিরিজে তৃতীয় রেখা বর্ণালীর সৃষ্টি হবে? দেখো ফার্স্ট অফ অল বলা হয়েছে যে কোনখান থেকে বামার সিরিজে আসা লাগবে। ফার্স্ট অফ অল দেখো বামার সিরিজে তো আসবে, বামার সিরিজে আসবে মানে প্রথম কথা হচ্ছে n এর ভ্যালু 2 হবে, সো n এর ভ্যালু 2 কে n2 বলছে, তৃতীয় রেখা সৃষ্টি হইতে হবে, তাহলে যদি প্রথম রেখা সৃষ্টি হয় তখন সে ছিল n3 তে, দ্বিতীয় রেখা সৃষ্টি হয় তখন ছিল সে n4 এ, তৃতীয় রেখা সৃষ্টি হয় তার মানে সে ছিল n5 এ, তাহলে n5 থেকে n2 তে যদি আসে তার হচ্ছে একটা দুইটা তিনটা রেখা সৃষ্টি হচ্ছে, তার মানে আমার হচ্ছে কি হবে 5 থেকে 2 তে যাচ্ছে, এটা হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, মাথায় রাখবে এরকম যে বামার সিরিজের জন্য তো n1 এর ভ্যালু 2, তাহলে তৃতীয় রেখা বলছে, তাহলে n2 এর ভ্যালু কেমন হবে? n2 এর ভ্যালু হবে 2 প্লাস হচ্ছে 3, 2 প্লাস 3। আচ্ছা n2 এর ভ্যালুটা কেমন হবে? n1 এর ভ্যালু তো বলা আছে ভাই 2, তাহলে n2 এর ভ্যালু হবে n1 এর সাথে 3 যোগ করবা, তাহলে বামার সিরিজের জন্য n1 এর ভ্যালু 2, 2 আর 3 এ 5। ক্লিয়ার? ওকে, ক্রোমিয়াম পরমাণুতে বেজোড় ইলেকট্রনের সংখ্যা কত? আগে এটা করছি 6টা, 3d5 4s1। আচ্ছা এরপরে বলছে নিচের কোন বর্ণের আলোক রশ্মির ফোটনের শক্তি সর্বাধিক? দেখো আমি বলছিলাম যত উপর থেকে নিচে যাবা ল্যামডা বাড়বে, ঠিক আছে, ল্যামডা বাড়বে কিন্তু ই কমবে। এখন তোমাকে আমার বলা হয়েছিল যে আবার এই শক্তিগুলো এমন ছিল বেনি আ স হো কলা, যত নিচে যাবা ল্যামডা বাড়বে বাট শক্তি কমবে, তাহলে শক্তি কার বেশি যায়? উপরে আছে, তাহলে বেগুনি নীল আসমানি মানে বেগুনি সবার উপরে আছে, বেগুনির শক্তি সবচেয়ে বেশি। ক্রোমাটোগ্রাফি নিচের কোন মূলকগুলোর অধিশোষণের সঠিক ক্রম? সো এগুলো যারা পড়ছো তারা তো পড়ছোই, যারা পড়ো নাই তারা জাস্ট একটু সিরিয়ালটা মনে রাখো যে আমার প্রথমে অ্যাসিড মূলক, তারপর হচ্ছে ওএইচ মানে অ্যালকোহলীয় মূলক, তারপর অ্যামিন, তারপর অ্যালডিহাইড। সো এটা হবে কারেক্ট অ্যান্সার। কোন পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল শনাক্তকরণ ভোজ্য তেল নিষ্কাশন করা হয়? এটা মোটামুটি অ্যান্সার হবে হচ্ছে ভাইয়া খ নাম্বার, মানে হচ্ছে দ্রাবক নিষ্কাশন। কোনটি অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে দ্রবণীয়? সো খেয়াল করো এটা হচ্ছে আমাদের 140, তাই না, 140 আর 141, এই দুইটা হলেই মোটামুটি আমাদের শেষ। অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে দ্রবণীয়, তাই না? আচ্ছা সো 140 আমাদের ক নাম্বার হবে। আর অতিরিক্ত অ্যামোনিয়া দ্রবণে দ্রবণীয় এটা কেন বলা হয়েছে? ফার্স্ট অফ অল এটা একটু খেয়াল করো, কপারের সাথে আমরা যখন শনাক্তকরণ করতাম তখন আমি তোমাকে আগেই বলে আসছি অ্যামোনিয়া তো আসলে না, এটা বলা হয়েছে কপার 2+ এর সাথে ওই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন দিতাম, দিলে কি যেন পাইতাম টেট্রাঅ্যামিন কপার সালফেট, তার মানে এই যে এরকম টেট্রাঅ্যামিন কপার সালফেট, যেটাকে আমি বলতেছিলাম অতিরিক্ত দ্রবণে দিলে তুমি এটার গাঢ় একটা নীল পাবা, এটার নামই বলছিলাম সোয়েটজার বিকারক। সো এটা হবে অ্যান্সার। অবিশুদ্ধ বেনজয়িক অ্যাসিডকে বিশোধনের জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি? সো এটার পদ্ধতি হচ্ছে আমার ঊর্ধ্বপাতন। সো আমাদের ঊর্ধ্বপাতিত বেশ কিছু পদার্থ আছে, এগুলো একটু কষ্ট করে মনে রাখা লাগবে, যেমন আয়োডিন, ঠিক আছে, কর্পূর, তারপর ন্যাপথ্যালিন, ঠিক আছে, তারপর নিশাদল, এইগুলো থাকলে ঊর্ধ্বপাতন মারবা। ঊর্ধ্বপাতনের ইংলিশ কিন্তু সাবলিমিশন, এটা ঢাবিতে একবার আসছে। অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর মোটামুটি অ্যামোনিয়াম ক্লোরাইডের পরে আমাদের মোটামুটি কি আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তারপর আমাদের আরও কিছু ছিল অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। সো এরকম বেশ কিছু আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ আছে, এগুলো মোটামুটি মনে রাখা লাগছে। সো এইগুলোই আমাদের মোটামুটি গুণগত রসায়নের পার্ট ছিল, একটা পার্ট গুণগত রসায়নে হাজারিন আকসারের হচ্ছে আমাদের এমনি থিওরিটিক্যাল কিছু কোশ্চিন ছিল। এরপর আমরা যে কোশ্চিনগুলো সলভ করলাম সেগুলো ছিল আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা কোশ্চিনগুলো। সো তোমরা এই পর্যন্ত করো, আমরা নেক্সট পার্টে আমাদের বাকিগুলো আমরা কভার করে দিব।